জুলাই আন্দোলনের ২ বছর পূর্তি হয়েছে। এই ২ বছরে আওয়ামী লীগের অবস্থান মানে এই ২ বছরে অনেক কিছু হয়ে গেছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পলাতক আছে, শীর্ষ নেতৃত্ব, অনেকে মামলা, গ্রেপ্তার, হামলা নানান রকম ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সেগুলো একে, একে আপনার কাছ থেকে আসার চেষ্টা করব। শুরু করতে চাই এই ২ বছর পূর্তি উপলক্ষে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ এমনকি মূলধারার গণমাধ্যমে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি বহুল প্রচলিত জুলাই সিডিআই শব্দটি ব্যবহার করছেন এবং এটি নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের পেজে আবার দেখলাম বেশ প্রশংসাও হচ্ছে। আপনাকেও দেখেছি এই বিষয়টি প্রমোট করতে, আপনি আপনার টি শার্টেও লাগিয়েছেন এই এই শব্দগুচ্ছ। এটি আসলে প্রথমে একটু জানতে চাই এইটার আবিষ্কারক কে? এই জুলাই সিডিআই এর আবিষ্কারক কে? আপনি? আহ না, আমি এটার আবিষ্কারক নই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার এই টোকাই যারা আছে, যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি, আমি জঙ্গিদের আন্দোলন বলি, আর জঙ্গিদের সমাবেশ বলি। আসলে আন্দোলন শব্দটা অসম্ভব রকমের একটা পবিত্র শব্দ আমার কাছে। এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। এইটার বিরুদ্ধে যারা একেবারে আমি যেটা দেখেছি, প্রথমে কয়েকটা ইয়াংদের পেজ ছিল, সেখানে মুজিবিয়ানস, তারপরে মুজিব স্প্রিং, এই ধরনের কয়েকটা পেজে আমি আমার দেখা প্রথমে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দটার একটা সরল মানে আমার সবসময় মাথায় এসেছে যে এই জুলাইকে পরিত্যাগ করি। হ্যাঁ, কিন্তু এক একটা ট্রান্সলেশন তো এক এক রকম হয়, বোঝাপড়ারও ভিন্নতা থাকে, সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে পরিত্যাগ করছি, অর্থাৎ এই যে জঙ্গি টোকাই চোর ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং তো নির্বাচিত মানে সরকারের মাননীয় পরিত্যাগ করার প্রধানমন্ত্রী কোনো শেখ ভালো হাসিনাকে পরিত্যাগ আমি করা একটু বা শেষ এর করি। কোনো ভালো সমার্থক শব্দ নাই? মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার মানে আপনি অশ্লীল বলছেন শব্দ? জুলাই পরিত্যাগ করি, এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি। তো পরিত্যাগ করা নিজেই একটা কেন আপনি বা আপনি আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই, এফসিইউ কে? তো ওইটা তো আপনার মাথার ওইটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, হুম, একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, হুম। ঠিক আছে? কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা, বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড আমেরিকাতে মানুষজন ঘুরে হুম, বেড়াচ্ছে, এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। কিন্তু আপনারা তাহলে তো এটাকে আপনি তো এখন আসলে আপনারা ওইটার আবিষ্কারককে অশ্লীলভাবেই আপনি গিয়ে রিপ্রেজেন্ট যদি করছেন। বলেন, না না, ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না? শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না এটাকে। আমি আপনাকে যদি এই যে এখন কেউ জুলাই এরকম শব্দ বলে, সিডিআই, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে মানে কোনটাকে ধরেন যদি খারাপ আপনাকে শব্দ উদ্দেশ্য বলি, করে যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন আমি নাকি? যদি আমি যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম, তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই জায়গাতে আমার দুই রকম চেহারা থাকবে? হুম। একেবারেই না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হুম। হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আচ্ছা। আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি হ্যাঁ। চিন্তা কিন্তু ভাবনাতে খুবই এটির পরিচ্ছন্ন। অর্থ যে আপনি আসলে আপনি কি পরিত্যাগ ভাবছেন, না। বাই দ্য ওয়ে? হ্যাঁ। সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি এসব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং না মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না। আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু না, ভাবেন? আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ Well, আমি পরিত্যাগ জানি করা? না। আপনি জানেন না? আমি অবশ্য জানি না। আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আচ্ছা। আমি অন্য কিছু কথাতে আসেইনি, আমি সিডিআই জানি না শব্দের কেন। অর্থ পরিত্যাগ করা। মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে সিডি একটা কোনো অর্থই নাই আসলে। আচ্ছা। মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? অর্থ নাই তো। এই জিনিসটাকে যে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা। মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে আক্রমণ, পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের খুব এই আপনাদের কারা কারা? নাম জানা। আপনি আপনার কে কথা কে? বলব অমির রহমান পেয়াল বা সুলতানা রহমান ওনাদের অমির রহমান পিয়াল কে? আমি ঠিক চিনতে পারছি না। আপনি তাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। কে? আমাকে আরেকবার মেমোরি রিফ্রেশ করেন। উনি আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট। আপনি তাকে ব্রিগেডিয়ার আমি বলেন। আমি এই আপনি মুহূর্তে তাকে ব্রিগেডিয়ার আমি বলেন। এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, বলে দুঃখিত। আপনার এই কথা কি মানে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে? মানে আপনাকে যারা চেনেন তাদের না কাছে? মানে ব্যাপারটা বিশ্বাসযোগ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মেমোরি রিফ্রেশের ব্যাপার। এই আচ্ছা। মুহূর্তে আপনি আমাকে যদি ধরেন, অনেক কিছু আছে যেটা আমি মনে করতে পারি না। এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারি। উনি কি করেন? উনি কিসের জন্য বিখ্যাত বা আচ্ছা, কুখ্যাত? আপনি ডাক্তার দেখাতে পারেন। মানে মেমোরির যদি মনে করেন মেমোরির ওয়েল, জন্য। আমি অনেকটা আমি ডিমেনশিয়া আমি জাতীয় খুবই অসুখ থাকে। অ্যাপ্রিসিয়েট করি আপনার হ্যাঁ, সাজেশন, বাট আই আচ্ছা, উইল। আমার মনে আচ্ছা। হয় না আপনি যে যেহেতু কোনো ব্যক্তির নাম মনে করতে না পারার জন্য আমাকে ডাক্তার কাছে যেতে হবে। কারণ অসংখ্য অপান্ত তুচ্ছ ব্যক্তিদের হ্যাঁ, নাম, আমি হ্যাঁ, অনেকের নাম মনে রাখতে পারি না। হ্যাঁ। তার কিন্তু জন্য আপনি আমাকে আপনি ডাক্তার তাকে যদি নিয়ে দেখাতে ভিডিও হয়, করেছেন, তাহলে লক্ষ বক্তব্য লক্ষ মানুষের পক্ষে দিয়েছেন। ডাক্তার কাছে যেতে হবে।
মানে ধরেন আমি এই কারণে বললাম, আমিও একটু মানে ফান করেই বললাম একরকম, কারণ আপনি তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা হতে পারে। করেছেন। আমি এই পৃথিবীতে প্রচুর আলাপ করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সবার নাম আমার মনে নাই। আচ্ছা, আচ্ছা। স্পষ্ট আপনি একদমই নাম মনে করতে পারছেন না। তাহলে আর এই বিষয়ে খুব আলোচনায় না যাই। আ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে যেমন ধরেন অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন অনেকে। এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আরকি। আ ফলে আমি খুব নাম রেফার করে বলছি না। কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা? আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন খাই আনে দিন দিন আনে দিন খাই মানুষও আছে। সেই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন, মানে নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে, ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে, তারা মাথা নিচু করে বসে থাকবে। এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্তপক্ষে আমার অভিজ্ঞতাতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করব বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন, আমার কাছে মনে হয় সেটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। আচ্ছা, আপনি তাহলে কোন্দল কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই। মানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। ডেফিনেটলি নট। আমি এটাকে, এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বের মানে যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো কি পরিবর্তন, পরিণতি হয়েছে? কি পরিণতি ক্ষমতাচ্যুত হয়েছে? হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে আওয়ামী ক্ষমতা লীগ? ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হতে হয়নি তো, এটা আপনি ভাবছেন। একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। হুম। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলেও মানে ক্ষমতাচ্যুত নাকি? ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম মানে আমি আওয়ামী আপনাকে লীগই বলতে পারি। তাহলে ভিয়েতনাম ক্ষমতায় আছে ওয়ার একটা আপনার সংগ্রাম ছিল। আপনার চোখে? মানে আপনি। আমরা সংগ্রামে রত রয়েছি। হুম। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামের অত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে নেওয়াকে ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে। তো যারা জোর করে ক্ষমতা নেয়, ওটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন, আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। এবার আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমাদের আমাদের আমরা খুবই মানে ছেড়ে এখন দিয়েছি। আসলে ওটা বাংলাদেশের শাসনভার জোর কাদের করে হাতে? একটা যদি জঙ্গি জিজ্ঞাসা আক্রমণ করি হয়েছে। আপনার কাছে বাংলাদেশের বলেন। শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে? শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি, কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন, সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি, দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। দেশের এটা মানুষ ভোট এটা দিয়েছে। এটা 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 ডিপ্লোম্যাটিক আপা, এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে, এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। তাহলে আপনার কিসে বাংলাদেশে প্রমাণিত যখন হয়? মানে এরশাদ কিসে ছিল, প্রমাণিত ডিক্টেটর হয়? ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না। তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না। তো বা ধরেন পৃথিবীর এরকম আপনারা অসংখ্য ৩ বার অবৈধ অসংখ্য নির্বাচনের মাধ্যমে ডিক্টেটর। ক্ষমতা আপনার দখল করেছেন। ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ মানে লক্ষ এই সাধারণ মানুষকে সমালোচনাগুলো মারছে, খুব যৌক্তিকভাবে এদেরকে তো আপনি স্বীকৃতি করতেই পারেন। দিচ্ছে। এই সরি, সমালোচনা বুঝতে মানে পারছেন? বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন। কিন্তু তবুও তো হ্যাঁ, তারা সমালোচনা না, শাসনভার। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনীর রায়।
আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয় এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই আগস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এ সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটার প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালে 15ই আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তার ভবিষ্যতে বাতিল করা যাবে না, কিন্তু এইটাকে বলে হচ্ছে যে আম, আহ, সি- মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটার প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন। আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে তার থাকবেন মানে নিশ্চিত। 15ই আগস্টের এবং পর যত একইভাবে যে সরকার আসছে এই যে সব ইউনুস অবৈধ। এসেছে, ইউনুস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার অনেক বলেছি। আলোচনা আপনি হয়েছে। আবার আমাকে ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই। তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন। মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে দুই পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে? কারণ এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? না আপনি আমি একবার ট্রাই পারবো না, করেন না। তাহলে আমি তারেক পারবো না, রহমানের কিন্তু হয় আপনাদের কিভাবে? সময়ে তারেক ওইরকম রহমানের তো ব্রিটিশ এরকম পাসপোর্ট ঘটনা কি আছে। নিজু মজুমদার তারেক এগুলো রহমানের তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমাদের হয়ে কাছে যায়, প্রমাণ আছে। ওই যে দুই তিন উনি ঘন্টার উনি মধ্যে ব্লু হয়ে অ্যান্ড যায়। হোয়াইট উনি ব্লু অ্যান্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে। হুম, সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসালাম পেয়েছিলেন, অ্যাসালাম পাওয়ার পর উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন, এটা আমরা জানি। এটা তো উনি তো অন্যায় কিছু করেন নাই, তিনি হুম। ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন? এখন তিনি এটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হুম। সিম্পল। হ্যাঁ মানে তাহলে এগুলাকে আপনি কোনো আইন বলবেন, এগুলাকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা, একেবারে ব্যাপারটা তা না। বরঞ্চ এটা দুঃখের একটা ব্যাপার যে কিন্তু একটি ধরেন নির্বাচিত সরকারকে 3 বার অবৈধ কিছু জঙ্গি নির্বাচন আক্রমণ করে, করেছে। মানে ভোটারবিহীন নির্বাচন করে 3 বার মানুষের কোনটা ভোটাধিকার, ভোটারবিহীন মানে নির্বাচন ছিল? ধরেন 14, কোনটা 18, ভোটারবিহীন নির্বাচন 24, ছিল? 14, 18, 24 এই কবে নির্বাচনগুলো। কবে 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 সরি আমি বুঝিনি কবে। 14, 18, 24। 2014 ইলেকশনে বিএনপি, তারপর অন্যান্য দল আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক ভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে। হুম, ঠিক আছে। 2018 ইলেকশনে ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানান ভাবে সমালোচনা করেন, দ্যাটস ফাইন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং, এর আগে আমি আলোচনা করেছি, এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি। এবং আমি নিজে সেই ইলেকশনে নানান ধরনের কেন্দ্রে গেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে। হুম। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টি তো না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল, যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? বাংলাদেশের 2026-এর ইলেকশনই সবচেয়ে বড় এরকম ভাবে খুব দলটি, দারুণ নির্বাচন আপনি 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 যেভাবে আমাকে বলছেন। এটা বলেন, 1996 সালের ইলেকশন যে বিএনপি করছে সেটা কি ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল? বলেন না শুনি একটু আপনার কাছে। হুম, হুম। 1978 সালের ইলেকশন কি ছিল? না, আমাদের সব নির্বাচনী প্রশ্নবিদ্ধ, একদম প্রশ্নহীন কোন নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন বলেন করতে না তো, পারে। বলার সময় তো শুধু না না আপনি না 14, 18, না 24 নিয়ে 14, বলেন, 18, 24 26 নিয়ে বলি, বলেন একটু। 14, 18, 24 বলি, কারণ 14, 18, ছাব্বিশ 24 নিয়ে বলেন না। বুঝতে আচ্ছা, পারি। 26 নিয়ে বলেন। হ্যাঁ 26 ইলেকশনটা কি হয়েছে? খুব না, ভালো ইলেকশন হয়েছে। 26-এর নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা যখন বিরোধী বলবেন দলে তখন, আছেন এখন আপনি বলবেন তাই তো। তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল তাদের অপশনটা গেল কোথায়, তারা কেন ভোট দিতে পারলো না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি। ব্যারিস্টার নিজু শুধু মজুমদার। আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না, সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? আপনি মানে আপনি কি জানেন যে আপনারাও করেছিলেন, আওয়ামী লীগও করেছিল সন্ত্রাস এই বিরোধী প্রশ্ন। আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, আর মানে কিছু লাগবে না। মানে আওয়ামী এবং লীগ কাউকে যদি জামাত অ্যাকিউজ ইসলামকে করা নিষিদ্ধ হয়, করেছে, এই সন্ত্রাস বিরোধী আইনেই নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? সন্ত্রাস নির্বাহী। বিরোধী আইনে। এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অতৃপ্তি থাকার কথা, যে এত বড় মেইহেম যারা তৈরি করে, এত বড় ঘটনা যারা ঘটায়, সবচেয়ে বড় কথা তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। হুম, কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, তা ব্যারিস্টার তানিয়ামি সেই লয়ার ছিলেন। আপনি দেখেন সেখানে ওটা তো তাদের নিবন্ধন আপনাকে ওই বাতিল রায়টা তো হয়েছে। পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেশার ছিল। আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না করেন না করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধ অপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে, বা আপনার মনে হয় যে এরকম খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেই যুক্তি দেওয়া হচ্ছে যারা 24-এ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে খারাপ হবে। 24-এ কোথায় গণহত্যা হয়েছে এটা মানে শুনি আপনার কাছে।
মানে আমার ভাষ্য না, আমি কতজন বলছি কতজন মারা গেছে? জাতিসংঘ হ্যাঁ, বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 1400 জন। জাতিসংঘ বলেছে 14 জন, জাতিসংঘ যে 1400 জন গণহত্যা বলেছে শব্দটা আমরা নিয়ে সেটা অনেক রিভার্টাল মানে করেছি। গণহত্যা শব্দটা নিয়ে আমরা আপত্তির সেটা জায়গা রিভার্টাল থাকতেই পারে। সরকারি যে গেজেট সেখানে বলা আছে 844 জন, হুম, তার মধ্যে 66 জন ফেরত এসেছে আবার। এর আচ্ছা, মধ্যে 100 জন, 100 জনের কথা, 100 জন মানে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। হুম, 844 জন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা, 844 জন। এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে, 1400 জন বলছে জাতিসংঘ, কোনটা সত্যি কথা? হুম, তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কজন, পুলিশ কজন? এই 844-এর মধ্যে পুলিশ কজন আছে? হুম। এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কজন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন, দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই অগস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি। তারা বলছে যে আগুনে পোড়াইছি আমরা, ওই যে দাঁড়িয়ে একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকেরেলের কি যেন বলছে যে আমি কিং সনি, আমি পুড়িয়েছি। তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা একটা বাসও পড়ে নাই বিএনপি। হুম, তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকে একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের দুইটা দেখলাম, যে সাদিক কায়েমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে। এই পুরো ঘটনাটা, আন্দোলন তো বলবো না, এই মেইহ্যাম, এই সহিংসতাটা, এটা শিবির করেছে, এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু জি, বলেছে। জি। বাউফল থেকে যে কিন্তু ধরেন ব্যারিস্টার নিচু প্রধানমন্ত্রী মজুমদার নির্বাচিত পুরনো হয়েছে, প্রশ্ন। শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? হুম। আপনি আমাকে না বলেন। মানে আপনি আন্দোলন বলছেন না। কিন্তু ধরেন না, আপনি কি বলেন, না, না আপনি কি বলেন আপনি যে আমাকে এটা যারা বলেন। বলছে যে না এইটা আমার হত্যার আমার উদ্দেশ্য ছিল অবস্থানটা পরিষ্কার প্রধানমন্ত্রী, করার আমি আপনাকে প্রশ্নটা করি আবার, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল, হুম, এটাকে আন্দোলন বলবেন আপনি? হুম, হুম। নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্র ছাত্রীদেরকে না নিশ্চয়ই, ভুল নিশ্চয়ই। বুঝিয়ে রাস্তাতে নিয়ে আসা হয়েছে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না। কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে আপনাকে এটাকে প্রশ্ন করি, আন্দোলন বলা যায়? আপনাকে আমি যখন এই আন্দোলন প্রশ্নটা বলা করি যায়? যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন যে আমি নানান বলছি, রকম আপনি হামলা। কি বলছেন? এটাকে মেহের মনে হয় আমি না আপনার এটাকে কাছে নাকি? আন্দোলন বলছি যে এটা একটা আন্দোলন হয়েছে। আন্দোলন বলেন কেন? আন্দোলন বলেন যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, প্র যেখানে বলছে তারা তারা স্নাইপার এনেছে। লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি, সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল। আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন না কেমনে হয়? যে নিশ্চয়ই। লস্করে তৈয়বার মতো একটা সন্ত্রাসী সংগঠন জি, নিশ্চয়ই। এখানে বাংলাদেশে অনেক তথ্য বাংলাদেশে আছে। এসেছে, এটা কিভাবে হয়? ব্যারিস্টার নিজাম সরি, মজুমদার আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট। কিন্তু এখানে অনেক কিছু যে আছে সে ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন, না, না, আর না। বাকি সব কথা আপনি যখন না আওয়ামী ব্যারিস্টার লীগের নিজাম কাছে মজুমদার বলেন, আপনি যদি আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা। আপনার এটা যদি কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন, তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা আমি বুঝতেও তো পারেন, আসলে না আপনাকে বুঝলেও অন্য সমস্যা নাই। অনুষ্ঠান দিয়ে বিবেচনা করব না। হ্যাঁ, আমি করবো যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা আমি দিচ্ছেন। সবসময় এখন আমার মনে করেন যে আমি ব্যাপারটা আমি এমন যে আমার উনি অতীতে অতিথিকে অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ, না না, আমি যদি অতীতে 10টা ভালো কাজ করি আর একজনকে গিয়ে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে দিতে কি হয়েছে, উনি তো 10 জনকে ল্যাং থেকে উঠিয়েছেন। হুম, এটা তো একটা উদাহরণ হতে পারে না, না। না, না। আপনি আমার কাছে আমার বলছেন এটাকে আমার আন্দোলন বলছেন, উদাহরণটা অন্য ঠিক জায়গা মিলল থেকে না। আন্দোলন ব্যারিস্টার নিজাম বলছেন কি মজুমদার, বলছেন না, এটা আমি তো কোনো যখন বড় ব্যাপার না। যেই অতিথিকে আমি হ্যাঁ, আমার অতিথি বানাই, সম্মানিত অতিথি হিসেবে যারা আমার সাথে যোগদান করেন, আমি তাদেরকে তাদের অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করি। আমি আপনার সাথে বসে, বসে আওয়ামী লীগের কত উন্নয়ন হয়েছে এই গল্পটা আপনার সাথে বসে, বসে করব না। এটি না এটি না, আমার আমি তো অনুষ্ঠানের সেই একটা উন্নয়নের গল্প আপনার সাথে বা করছিও না। এইরকম কথা একটা হচ্ছে যে প্যাটার্ন আমার, আন্দোলন যেটাকে বা বলছেন, না না, জঙ্গিরা কে কোথায় আচ্ছা, হামলা করলো একটু সেটি আপনার বেসিক সাথে আমার পয়েন্টও আলোচনার আছে। বিষয়বস্তু না। আমি ব্যারিস্টার আপনার মজুমদার সাথে আমরা যদি একমত, এইটা না না, আপনার সাথে একমত, এইটা আপনার নিরপেক্ষতা বা আপনার যেই, আমরা এই কারণে তো আপনাকে পছন্দ করি, আপনার প্রোগ্রামগুলোতে পছন্দ করি, আর মানুষ পছন্দ করে, সেটা ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে যেটাকে আপনি আন্দোলন বলছেন, এটা তো ধরেন আমি আছি বলে আপনাকে এটাকে এখন আপনি আন্দোলন বলছেন, আমি নাই বলে বলবেন না, ব্যাপারটা অমন না। না, 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 আমি ব্যাপারটা আপনি হচ্ছে আছেন যে বলে আমি না। এটি আপনাকে একটা এটা আন্দোলন। বোঝানোর এই চেষ্টা অর্থে করছি। কি নয় ব্যারিস্টার মজুমদার, ধরেন এখানে দেশে বিদেশে, দেশে, দেশে বিভিন্ন দেশে, দেশে আমাদের চেনা জানা অনেক মানুষ দাঁড়িয়েছেন রাস্তায়। মানে দেশের মধ্যে ছাত্র-ছাত্রী সবাই, আপনি পরিচিত প্রত্যেকটা পরিচিত পরিবারে জিজ্ঞেস করবেন, কেউ না কেউ পরিচিত মানুষজন দাঁড়িয়েছে। তারা নিজে বা তাদের সন্তানরা, ভাই-বোন, নানা এখন তো তারা তারা বিতরণ রাস্তায় করছে, এখন দাঁড়িয়েছে। তো তারা বলছে আগেই ভালো ছিলাম, এখন তো তারা এটাকে আন্দোলন বলছে না, ওই মুহূর্তে তারা বলেছিল বটে। আমি আপনার সাথে একমত, কারণ ওই সময় তো আর বুঝতে পারা যায় নাই, এই সময় এসে ঘটনাটা কি দেখবে। এখন যখন মানুষ দেখছে তখন তো আর ওইখানে যে গেছে, এই যেমন খায়রুল নামে একটা ছেলে আছে, খায়রুল দেওয়ান, যে নিজেকে বলছে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আপনি জানেন যে সে বলছে খবরদার জুলাই যোদ্ধা বলবে না, মানুষ পিটাইবো, আমরা কিন্তু বাঁচাতে পারবো না। ও নিজেই একসময় নিজেকে গর্ব করে বলতো আমি জুলাই যোদ্ধা, হুম, এখন বলছে জুলাইয়ের কথা। এই জায়গায় মেয়ের অফ সাউন্ড হুম, আজকে জুলাইকে পরিত্যাগ করে সে পোস্ট দিয়েছে। শুধু জুলাই পরিত্যাগ এইটা লেখার কারণেই
তাকে আজকে কত হামলা মামলা, তার তার ফেসবুক রিপোর্ট করা, কত কিছু হচ্ছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আপনি আন্দোলন বলেন, আমি বলি একটা জঙ্গি আক্রমণ, টোকাইদের আক্রমণ, এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। কারণ কেন বলি কথাটা আমি আপনাকে বলি। যেখানে লস্করে তৈয়বা বলছে যেখানে তারা পুরো ইনভলভ ছিল, আমি বলি নাই। লস্করে তৈয়বা বিরাট বড় পাঠন করে মোজাম্মেল হাসমি, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন, দেখেছি। আমি quite sure আপনি দেখেছেন। তাহলে এটাকে আপনি আন্দোলন এখন কিভাবে বলেন? তখন আপনি জানতেন না, হুম। পারফেক্টলি ফাইন যে আপনি 5ই আগস্টের পরপর তো এটা জানতে পারেন নাই। পরে যখন জানলেন তখন তো আপনার নিজেরই এটা চিন্তা করা হচ্ছে, হায় হায়, কাকে আমি আন্দোলন বললাম এতদিন ধরে, না কাকে আমি বললাম যে না, এটা তাদের কারোর প্রধানমন্ত্রীর কণ্ঠ। সম্পৃক্ততা নাই সেটি তো না, হ্যাঁ, কিন্তু সাধারণ আপামর মানুষের সম্পৃক্ততার কথা আমি বলছি। যখন সাধারণ আপামর মানুষের সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে তখন তারা জঙ্গি ভুল আছে, করে গেছে। সন্ত্রাসী আছে, তারা নিশ্চয়ই তাদেরও আছে সম্পৃক্ততা, কিন্তু তাই বলে এটা সাধারণ তাদেরই সাধারণ আন্দোলন আমি সেটা একটা কি করে কথা হতে বলি, পারে? সাধারণ মানুষ কি মনে করেছে, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি। সাধারণ মানুষ মনে করেছে যে একটা অন্যায় হচ্ছে, তাই তারা অনেকেই রাস্তায় এসেছে। এটা তো আমি অস্বীকার করছি না, হুম। আমি স্বীকার করছি অনেক জায়গাতে এটা হয়েছে। কিন্তু বেশিরভাগই তো এটা ক্যাপচার্ড বাই জামাত শিবির, জঙ্গি এরা। সাধারণ মানুষ তো বুঝেছে পরে। যখন তারা বুঝেছে তখন তারা এটাকে আন্দোলন বলছে না, তারা বলছে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম মানে কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ফলে তারা যেটা হয়ে গেছে তারা লজ্জিত। লজ্জিত, কিন্তু ভোট ঠিক না? দিয়ে তো এটা তারাও এটা প্রমাণ বলছে হলো না। না। সুতরাং তাদের যে চিন্তা ভোট সেটার প্রতি দিয়ে তো সম্মান এটা জানিয়ে প্রমাণ, এটাকে আন্দোলন ভোটে বলা তো যায় এটা না। প্রমাণ হলো না যে তারা লজ্জিত বা তারা আসলে মানে কি বলেন আপনি? সারাক্ষণ তো আমি টিভিতে তাই দেখি। আমি তো মোটামুটি ফেসবুকে, আপনি যদি বলেন বাংলাদেশের যারা এই যে এই টিভি চ্যানেলগুলো আছে ওগুলোর কথা বাদ দেন, তারা তো আপনি আপনি যে সাংবাদিক ছিলেন আছেনও, আপনি আপনি জানেন যে হাউ ইট ওয়ার্কস। আপনি জানেন যে নাজরিন মুন্নি আমাকে ফোন করে বলেছেন যে সালাউদ্দিনের ভয়ে সে যেতে পারে না, আমি যাতে সালাউদ্দিনকে নিয়ে একটা ব্লগ বানাই। তা আমি নাজরিন মুন্নিকে বললাম যে কি হয়েছে বলেন তো। বলে যে তার ভয়ে আমি টিভিতে যেতে পারি না, ডিবিসি না কোথায় যেন তিনি চাকরি করতেন 71 ছেড়ে। কি ঘটনা? তিনি আমাকে বললেন যে সালাউদ্দিন তাকে ফোন করে তাকে থ্রেট দেয়, এবং ওই টিভিতে তাকে থ্রেট দেয়। এখন সালাউদ্দিন কেন, এই যে কোন বিএনপি এখন সালাউদ্দিন? স্বরাষ্ট্রমন্ত্রী, ও আচ্ছা। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাজরিন মুন্নি আমাকে নিজে ফোন করে বলেছেন, ভাই আমাদেরকে আপনারা কবে আসবেন একটু বলেন, একটু বাঁচান আমাদেরকে। তা আমি বললাম যে কেন, আপনি তো তখন লাল আন্দোলনে যোগ দিয়েছেন, তার পক্ষে বলেছেন। বলে ভাই এগুলো বলে আর লজ্জা দিয়েন না, এই সালাউদ্দিনের ভয় তো চাকরি করতে পারবো না ভাই। এই নাজরিন মুন্নি আমাকে এটা ফোন করে বলেছেন, আমি একদম প্রকাশ্যে বলেছি, তাহলে কি মানে লাইভে বলছি। এটা, তাহলে কি হ্যাঁ, বিষয়টা এরকম যে ফুটন্ত তাওয়া থেকে জ্বলন্ত উনুনে একদল মানুষ পড়েছেন, মানে না, আমি বলবো যে শীতল সুন্দর আবহাওয়া থেকে মানুষ আগুনে পড়েছে। শীতল সুন্দর আপনি ফুটন্ত আবহাওয়াতে আগুন সবাই কেন বলছেন? সবাই আওয়ামী লীগ নেমে তো গেল। ছিল শীতল চমৎকার সুন্দর আর্দ্র আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা, শীতল চমৎকার সুন্দর আবহাওয়া থেকে মানুষ একদম মানে তখন কেন তারা লাল হয়ে গেল, তখন কেন তারা রাস্তায় নামলো এত শীতল সুন্দর আবহাওয়া থাকলে? সেই প্রশ্নটা আপনি অবশ্যই ভুল বুঝেছে। আপনি আপনি আপনার জীবনে অনেক সময় ভুল বুঝেছেন না, অনেক অনেক কাজ করে ফেলেছেন, পরে আপনার মনে হচ্ছে না এটা কি করলাম, ওরকমই একটা ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনার যে ভুল বোঝা, সেই ভুল বোঝাকে আমি দোষ দিতে পারি না, কারণ আপনি আপনি ডিরেইলড হয়েছেন বাই জামাত শিবির। মানে আমি আপনাকে দিয়ে, মানে আপনি যদি জনগণ হন আর কি, আচ্ছা, সেই অর্থে কিন্তু বলছি আমি একটু কথাটা। আপনার কাছে এই যে প্রশ্নটা করতে চাই। ধরেন জামাত শিবির বা এই আন্দোলনে বিএনপিও ছিল, তারাও দাবি করে মানে তারা আসলে কি করতে পারতো? আপনি মানে তাদের নির্বাচিত হবার কোনো সুযোগ, সম্ভাবনা কিছুই রাখা হয়েছিল না। মানে অবশ্যই ছিল, একের পর এক 14তে হলো না, অবশ্যই ছিল, 18তে তারা বিশ্বাস করে অবশ্যই এসেছিল, ছিল। 18তে বিশ্বাস করে এসেছিল, কিন্তু 18-র পরিণতি দেখা গেছে, 24এও হলো না। এরপরে কখনো হবে বলে সেই আভাসও দেখা ইলেকশনে যাচ্ছে। কি হয়েছে কেন বলছেন আমি জানি না, এটা নিলে তো আবার আরেকটা প্রোগ্রাম করতে হবে। তবে আপনি যেটা বলছেন সেটাকে আমি কমপ্লিটলি ডিনাই করি। আমি মনে করি যে আমাদের সামনে যেখানে 2026-এর মাগরিবের ইলেকশন আছে, সেইটা দেখার পরে আপনার মনে হয় না 18 নিয়ে প্রশ্ন করা উচিত, আপনার 14 নিয়ে প্রশ্ন করা উচিত। তখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, ওই যুদ্ধাপরাধীরা বলছে যে তারা ইলেকশনে আসবে না, তাদেরকে ইলেকশনে আনার জন্য পায়ে ধরতে হবে। আপনি আপনি হয়তো বা জানেন না যে ব্রিটিশ হাই কমিশন অনেক চেষ্টা করেছিল, তারেক রহমান ইলেকশনে আসতে চেয়েছিল, তারেক রহমান কথা বলতে চেয়েছিল, আপনি জানেন না। অনেক ঘটনাই আমি আপনাকে বলি, আমরা তো এই সারফেস, আপনিও জানেন হয়তো, অনেক সময় বলেন বলেন না, কিন্তু আমি আপনাকে বলছি ইলেকশনে জামাত ইসলামী আসতে চেয়েছিল, বিএনপি আসতে চেয়েছিল, 2024 ইলেকশন আসতে চেয়েছিল। হুম। আমাদের কাছে সেগুলো যথেষ্ট প্রুফ আছে, এগুলো সামনে আসবে। আমরা তো শ্বেতপত্র তো প্রকাশ করবো, তারপর কি কারা কারা হলো? কি কেন বলেছে আসলো না না? বলেছে, এখন বিএনপি আমরা সমস্ত জামাত কিছু সবাই প্রকাশ আসতে করবো চেয়েছিল, এগুলো। কিন্তু কেন আসলো না? আমরা তো তাদেরকে দাওয়াত করে আনবো না, তারা নানান ধরনের শর্ত দিচ্ছে। আমরা আমাদের পরিষ্কার ভাবে বলা ছিল যে ইলেকশনে আসবেন নির্বাচন কমিশনের নিয়ম মেনে। আমরা ভাই এখানে আপনাদেরকে শর্ত মানার না মানার কেউ না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন 45 মিনিটের একটা দীর্ঘ আলাপ হয়েছিল 2014 ইলেকশনের সময়। তিনি তাকে বলেছেন যে চলেন আমরা সবাই মিলে সব দল থেকে আমরা প্রতিনিধি নিয়োগ করে আমরা ইলেকশনটা করি। খালেদা জিয়া তখন বলেছিলেন অসহযোগ আন্দোলন চলছে, এটা চলবে, তিনি হরতাল বন্ধ করবেন না। তখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরিমাণ মানে অপমান করা হয়েছিল। বলেছিলেন বলে 14তে মানুষ ভোট দিতে পারবে না, 24-এ মানুষ, 18তে দিতে না পারবে না, না, সেটার 24-এ জন্য দিতে না, পারবে। 2014 ইলেকশনের আগে
সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছিল, এমন তো না যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি। তখন সেই সময় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তখন এই ব্যাপারটাতে রাজি ছিলেন না। তিনি বলেছেন যে হরতাল চলবে, আমি নেগোসিয়েশন ওই হরতাল রাখা অবস্থায় করবো। প্লাস আপনারা তো সেই কনভারসেশনটা শুনেছি। শুনেছেন কি হয়েছে না হয়েছে, যদিও সেটা কোনো আদালতে প্রমাণিত না সেই কনভারসেশন, বাট আমি রেফার করলাম, আপনি এটা ডিনাই করতে পারেন যেটা ওনাদের কনভারসেশন না, না, সেটা এটা আলাদা তাদের কথা। কনভারসেশন, কিন্তু কেউ আমি ডিনাই যদি এটা করেনি। বলি যে তারা কনভারসেশন করেছেন, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ ছিল। 2018 ইলেকশনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সময় বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে চমৎকার ইলেকশন হচ্ছে, সুষ্ঠু ইলেকশন হচ্ছে। উনি 4টার পর থেকে বলা শুরু করলেন যে 4টা না মানি পর্যন্ত না না, মানি না। সম্ভবত তার আগ পর্যন্ত। 12টা বা তার আগ পর্যন্ত কখন, আমি কটা ঠিক পর্যন্ত? মনে করতে পারছি না, তবে 4টা পর্যন্ত না। মানে আপনি ফার্স্ট যেটা মনে করতে পারেন না, কিন্তু আপনি সেটা ডিনাই করে হ্যাঁ, বসে আছেন। আমি তো আপনাকে তার সময়টা বলছি যে আচ্ছা, চারটা আচ্ছা। যদি চারটা আপনি পর্যন্ত তিনি আপনি যদি বলেছেন দায়িত্ব নিয়ে সেটা। বলেন তাহলে ঠিক আছে। মানে আমার আমি আমার দায়িত্ব যতটুকু নিয়ে মনে বলছি, পড়ে তিনি যে তিনি বলেছেন যে ইলেকশন সুন্দর হচ্ছে, চমৎকার হচ্ছে। হুম, তো তারা ইলেকশন চমৎকার সুন্দর হওয়ার পরে, এবং এই ইলেকশনটা যদি খারাপই হয়, এটা যদি ধরেন আমরা অবৈধ যেটাকে বলা হচ্ছে ইলেকশন হয় নাই, তাহলে বিএনপি শপথ নিল কেন? রুমিন ফারহানা আপনার এমপি হলো কেন? হারুনুর রশিদ এমপি হলো কেন? তারা তো এই ইলেকশনটাকে মেনেই এসেছে। জি, তো জি। এটা নিয়ে অনেক ইলেকশন যদি আলোচনা হয়েছে। নাই হয়, হুম। তারা শপথ নিল কেন? আপনি এটা নিয়ে আমাকে এই কথা বলেন। এটা নিয়ে অনেক প্রশ্ন তাদেরকেও আমরা করেছি যে এই প্রশ্নটার উত্তর কি? তারা তাদের একটা ব্যাখ্যা রাইট। দিয়েছে। তাদের সুতরাং যেখানে যেখানে বিরোধী দল বলছে ইলেকশন ঠিক আছে, সেখানে আপনি বলছেন ঠিক না, নাই, আমি বিরোধী ঠিক দল বলে বুঝতে নাই পারলাম ঠিক না কেন? আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল একটা ঠিক আছে, বিরোধী একটা দল সময় ট্যাসিটলি পর্যন্ত বলেছে, কারণ তারা সংসদে গেছে। সংসদে গেছে, তারা ফ্ল্যাটও চেয়েছে। রুমিন ফারহানা ফ্ল্যাট চায়নি, চেয়েছে তো, এবং সেটার জন্য সে অবশ্যই তার রাইট আছে চাওয়ার, ওটাকে আমি ট্রল করছি না। আমি এটা প্রমাণ করছি বা বলছি যে বিএনপি যদি এই ইলেকশনকে বর্জন করতো, তাহলে তারা বলতো যে ইলেকশন মানি না, ইলেকশন হয়নি। তারা ইলেকশনটাকে মেনে নিয়েছে বলেই তো সংসদে মানে গেছে। আপনারা একদিকে সরকারে একদিকে ছিলেন, আমি আওয়ামী লীগ একদিকে সরকারে আমি ছিল। আপনার সাথে কোলাকুলি করব, আবার অন্যদিকে আমি আপনাকে বলবো যে না, আপনি আপনি খারাপ কাজ করছেন, দুটো তো একসাথে যায় না। আওয়ামী লীগ এটা তো সরকারে কন্ট্রাডিকশন, ছিল, আমার আওয়ামী আমার লীগ বুঝতে সমস্যা হচ্ছে। নির্বাচনকালীন সরকারে ছিল, আওয়ামী লীগ আইন মানে প্রশাসন তাদের হাতে ছিল, আওয়ামী লীগ আইন প্রণয়নের দায়িত্বে ছিল, সবকিছু আওয়ামী লীগ দায়িত্বে ছিল। আমরা করেছি কিন্তু হয় নাই, এতটুকু কি স্পষ্ট জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য? মানে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা। না, আপনি দেখেন এগুলোর তো অনুবাদ নানান ধরনের আছে, নানান ধরনের ট্রান্সলেশন আছে। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে 18 ইলেকশন নিয়ে আমরা তর্কাতর্কি করতে পারবো, এমনকি যে ধরেন যে এইসব জায়গাতে প্রবলেম হয়েছে বলে আমরা দেখেছি শুনেছি, হুম, সেসব নিয়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা কথা বলতে পারবো। কিন্তু এইটাকে একেবারে আপনি খারিজ করে দিচ্ছেন, 18 ইলেকশন কোনো ইলেকশনই না, হুম। 14 ইলেকশনে কেউ আসেনি বলে ইলেকশনই না, এইটাকে আমি মানতে নারাজ। আমার কিন্তু বোঝাপড়াতে মনে হয় একটু আমাদের এদিক সেদিক হচ্ছে। আমিও আমিও কিন্তু আপনার সাথে তর্ক করতে রাজি। আপনি যে অভিযোগগুলো তুলেছেন, যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো নিয়ে কথা বলা তো উচিত। আমার কথাই ঠিক, আপনার কথাই ঠিক না, এটা না। আমি এইভাবে কথাও বলতে চাই না। আমি আপনার কথাটাকে খুবই অনবোর্ডে নিলাম, শুনলাম, কিন্তু আমি আমার পাল্টা কথা বলেছি যে আমার কাছে মনে হচ্ছে, ওই সময় আমি দেশে ছিলাম, জি, আপনার আমার কাছে কাছে তো মনে হয়েছে বলে বাংলাদেশের স্পষ্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলেছেন, আবার ধরেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনিও বলেছেন যে একটা কথোপকথনে তিনিও জানতে পেরেছেন এটি যে মানে খোদ সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যে তিনি নিজেও এরকম ইলেকশন চান নাই, যেরকম ইলেকশন 18-তে হয়েছে শেষ পর্যন্ত। দেখুন, আমি ইতিহাস এভিডেন্স নিয়ে কোনো কথাবার্তা বলবো না। গৌতম লাহিড়ী প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনার সাথে গৌতম লাহিড়ী আপনার সাথে কথা বলেছেন, আমার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই গত 2 বছরে অসংখ্যবার। তো আমি কথা বলেছি উনার সাথে, কই আমাকে তো এরকম কোনো কথা বলে নাই, শুধু গৌতম লাহিড়ীকে একাই বললো? মানে নির্বাচন প্রসঙ্গে কথা আমারও বললে তো 18 নিশ্চয়ই। ইলেকশন নিয়ে কথা হয়েছে। হুম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো 18 ইলেকশন নিয়ে আমারও কথা হয়েছে, কই আমাকে তো এরকম কোনো কথা বলেন নাই। হুম। আচ্ছা, একটু মানে নির্বাচনের প্রসঙ্গ থেকে একটু এটাতে যাই যে তাহলে আপনারা মানে মানে আওয়ামী লীগ মনে করছে যে যেই নেতৃত্বের অধীনে এরকম ক্ষমতাচ্যুত বা এরকম সংগ্রামের আপনার ভাষায় অবস্থায় গিয়ে পড়তে হলো আওয়ামী লীগকে, সেই নেতৃত্বে কোনো রকম পরিবর্তন না এনে বা সেই নেতৃত্ব বহাল থেকেই আপনারা এই সংগ্রাম সফল করতে পারবেন। দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, আপনি হয়তো বা জানবেন, এটা যেহেতু সাংগঠনিক বিষয়, এবং আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আমার কোনো সদস্য পদ নেই, আমি একজন অনুরাগী সমর্থক মাত্র, বাট আমি ইনভলভড এই রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে, নানান ভাবে। সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারা আছে তাদের কমিটিগুলো দিয়ে দেওয়ার জন্য। যখনই কমিটিগুলোর কথা আসছে, তখন কিন্তু নেতৃত্বের পরিবর্তনের ব্যাপারটা আসছে। আপনি দেখেন যে ছাত্রলীগের বিভিন্ন জায়গাতে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, যুবলীগের বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন জায়গাতে হচ্ছে। এখন আপনি যদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম, তারপর হচ্ছে আওয়ামী লীগের মূল যারা কেন্দ্রীয় নেতাদের কথা বলেন, সেসব ব্যাপারে সিদ্ধান্ত বা না সিদ্ধান্তের ব্যাপারটা এই মুহূর্তে আমি কেন এটাকে একটা বড় ডিল মনে করছি না, বা আপনার এই কথাকে কেন আমি মনে করি যে মানে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট আমি কেন এটাকে ধরেন খুবই সিগনিফিকেন্টলি ভাবি না। আপনি জানেন না যে আমাদের কিসের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে? আমরা যখন দেখি যে আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছে, তাকে জবাই করে ফেলা হয়েছে। আমরা যখন দেখি যে বাবার সাথে দেখা করতে গিয়ে
পরের দিন সকালবেলা তার লাশ পাওয়া যায়। আপনারা জানেন না যেখানকার এক একটা নেতা কর্মী কি স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জায়গাতে এসে এই নেতৃত্ব অনেতৃত্ব, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে এক সূত্রে গাঁথার জন্য তিনি যেটা করছেন হুম, সেটা হচ্ছে যে এই সময় যখন আপনি নেতৃত্বের চেঞ্জ এগুলো আনবেন, দলে এক ধরনের ঝাঁকুনি তৈরি হবে। বরঞ্চ এই মুহূর্তে সবাই, এটাকে আমরা বলি হচ্ছে হোল্ড দ্য লাইন, হুম, আমরা সবাই একসাথে আগে থেকে আগে সার্ভাইভ করাটা জরুরি। এরপরে কে নেতৃত্বে আসবে, চেঞ্জ, সাফল, রিসাফল, এগুলো দলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একা সিদ্ধান্ত নেন না। হুম। এখানে প্রেসিডিয়াম, একটা কাউন্সিল আছে, সদস্যরা আছে, দলের একটা কাঠামো আছে, আমাদেরকে আচ্ছা, কাউন্সিল তার মানে করার মতো অবস্থায় আমরা আছি। এই মুহূর্তে এই যে এটি দলের প্রায়োরিটি পরিবর্তন না। আসবে আপা, হুম, এই যে দলের পরিবর্তন আসবে, দলের পরিবর্তন কিভাবে হয়? কাউন্সিলের মাধ্যমে হয়। হুম, আমাদের এখন যেরকম অবস্থা, যেভাবে আমাদেরকে খুন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, আমরা কাউন্সিলটা করবো কিভাবে? আপনি তাহলে বলতে চাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি আমরা কাউন্সিল করব? না। এবার আমাদের ভার্চুয়ালি যদি দল আবার চালাচ্ছে কাউন্সিল করার আমরা সুযোগ পাই, মানে আমরা যদি কাউন্সিল করার সুযোগ পাই, নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবে যেটা সে যদি আপনি দেখেননি। একদম So আমাদের স্পষ্ট, ব্যারিস্টার আপনাকে একটা জিনিস মুজিবুর বুঝতে স্পষ্ট। হবে। মানে মানে হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু ভার্চুয়ালি দল চালাচ্ছেন ফলে এই প্রশ্নটা করছিলাম। তবে বুঝলাম যে এটি এই মুহূর্তে আসলে প্রায়োরিটির মধ্যে নাই আপনাদের বা আওয়ামী ভার্চুয়ালি লীগের। আমরা দল চালাচ্ছি এই কথাটাও ঠিক না। রাজপথে আমাদের ছেলেপেলেরা মিছিল করছে, চেষ্টা করছে, আমাদের নেতারা ঘোষণা দিয়ে মিছিল করেছে গাজীপুরে। এই যে নাসির মোড়ল ছেলেটা, ও ঘোষণা দিয়ে গাজীপুরে মিছিল করেছে। আমাদের বিভিন্ন জায়গাতে হচ্ছে না। হ্যাঁ, ভার্চুয়াল জগতে একটা বড় অংশ জুড়ে আমরা কথা বলছি, লিখছি, বলছি, কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি যে কথাটা বলছেন, এই দলকাটা থেকে আপনার কথা মতো এর একটা সরকার, এরা আমাদেরকে ব্যান করেছে, সেই কথাও বলেন। আমরা তো এগুলোকে উজ্জ্ব করে আমরা মিছিল হ্যাঁ, সেটি তো করছি, বাস্তবতা। আমরা কথা আপনাদেরকে বলছি, আমরা গ্রেফতার হচ্ছি, জি, আপনাদের তাই না? দলকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তো দলের সুতরাং সাধারণ শুধু সম্পাদক ভার্চুয়াল বলাটা ঠিক হবে না আর কি। মানে দল পরিচালনা, দলের নেতৃত্বে যারা আছেন ভার্চুয়ালি তো দিচ্ছেন। শেখ হাসিনা ভার্চুয়ালি কথা বলছেন, না, না, দলের আপনারা নেতৃত্বে, ভার্চুয়ালি দলের শুনছেন। নেতৃত্বে আছেন তিনি। না, না, তিনি যেহেতু একটি নিরাপদ স্থানে রয়েছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেহেতু তাকে নিরাপদ স্থানে রেখেছেন, এনেছেন, তিনি সেখান থেকে কথা বলছেন, ওই তার অবস্থানে। কিন্তু আপনি অন্যান্য নেতাদের কথা চিন্তা করেন, মানে আমি যদি তারা ১ অনেকেই নাম্বার রাস্তায় ব্যক্তি নামছে, শেখ কথা হাসিনা, ২ বলছে। নাম্বার ব্যক্তি ওবায়দুল কাদের বা তারপরে যারা আছেন প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের নানা মানে যেই কি বলে এটাকে চেইন অফ কমান্ড একটা যেটা বলি। সংকটপূর্ণ, আমরা তো একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভার্চুয়ালি সেটা এটা নিয়ে করতে তো আমি অসুবিধা ডিনাই কি? করছি মানে না। না, ভার্চুয়ালি না, এটা সেটা নিয়ে তো আমি ডিনাই করছি না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় অনলাইনে বসে বসে ফেসবুকে দেশ চালাচ্ছি। আমি তো জানি আপনি কোথায় কোনটা ইঙ্গিত করে কথা বলেন, এই জন্যই আমি কথাটা বলছি, না, তা নাহলে তো আমি বলতাম দেশ না। তো আপনারা চালাচ্ছেন না, আপনাদের আপনি রাজনীতিটা ইঙ্গিত চালাচ্ছেন। করছেন, আমি ইঙ্গিতের জবাব দিচ্ছি। আপনি যদি আমাকে ওটা ইঙ্গিত না করতেন, আপনি আমি তো আমি দেখেন, আপনারা তো দেশ শুনেন, চালাচ্ছেনই না, আপনারা তো রাজনীতি চালাচ্ছেন কোনটা আপনাদের। তাচ্ছিল্য এবং কোনটা সিরিয়াস তা তো আমি বুঝি। আপনি যদি আমাকে ফোন কেটে বলেন হ্যাঁ ভার্চুয়ালি তো আপনারা করছেন, আমি তো বুঝতে পারছি যে আপনি আমাকে খোঁচা দেওয়ার জন্য বলছেন। আপনি যখন আমাকে খোঁচা দেওয়ার জন্য বলবেন, আমি আপনাকে পাল্টা জবাব দিবই। আপনি এটা খোঁচা দেওয়ার উদ্দেশ্য নিয়ে না বলতেন, আমি একটা কথা বলতাম না। না, আমি আসলেই খোঁচা দেওয়ার উদ্দেশ্য বলি নাই। আমি বলতে চেয়েছি অবশ্যই ভার্চুয়ালি আপনি মানে বলেছেন, আপনি খুব ভার্চুয়ালি। ভালো করেই জানেন আচ্ছা, বলেছেন। ঠিক আছে, যদি আপনার তাই মনে হয়। এখন আপনারা বলছেন আবার মানে আপনারা যে ভায়োলেন্সের কথা আপনাদের উপরে হচ্ছে বলে মানে বলছিলেন আপনি। আমরা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তাকে বলতে শুনছি যে রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই। মানে এখন কি আওয়ামী লীগও এরকম আহ, সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে? কখন কখন বলেছে, কোথায় বলেছে শোনাতে পারবেন? সম্ভবত পারবো। দাঁড়ান, আমি আপনাকে দেখি শুনি তো একটু। এর আগেও আপনাকে এরকম কারণ একটা ওবায়দুল কাদেরকে এত বেশি সিরিয়াসলি মিসকোট করা হয় বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আন্দোলনের সময় বলা হয়েছে, তিনি বলেছেন ছাত্রলীগই যথেষ্ট, এই লাইনটাই তিনি বলেন নাই। হুম, হুম। আপনি ওইটা একটু বাজিয়ে শোনাতে পারেন। সুতরাং আমি একটু উনার কাছে শুনতে চাই যে উনি এক্স্যাক্টলি কোথায় কি বলেছেন। সো ওইটা শোনার পরে, পুরো বক্তব্যটা শোনার পরে আমি মন্তব্য আমি করতে পারবো। মনে হয় পেয়ে গেছি। একটু আমি শোনানোর চেষ্টা করছি। শেষ হয়ে যাচ্ছে আমাদের অসংখ্য। আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ বুঝি। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে। দিন যতই যাচ্ছে এই উচ্চারণ এই যে একটু আপনাকে একটু পজ আমি দেই। আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, তার আগে তিনি কি বলেছেন? মানে বক্তব্যটার শুরুটা কি ছিল একটু বোঝা দরকার। কারণ ব্যাপারটা যদি এমন হয় যে লোকজন বলছে আমরা ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স চাই, চোখের বদলে চোখ চাই, এই ধরনের কোনো কথা বলেছেন কিনা? না, হ্যাঁ, এই যে দেখেন, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই। হ্যাঁ, আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, মানে এটা আওয়ামী লীগের শপথ। ভার্চুয়াল আলোচনায় তিনি এটি বলছেন। ওবায়দুল কাদের যদি এই কথাটা বলে থাকেন, এটা আমি আজকে আপনার কাছে শুনলাম প্রথম, আমি আসলে জানি না। তবে আপনি যদি এই বক্তব্যের আমি হলে এই বক্তব্যটা আসলে একটু ডিফারেন্ট ভাবে দিতাম। উনি উনার মতো করে বলেছেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনার যদি চোখ তুলে নেয়, হুম। আপনার যদি কেউ রক্তচাক করে, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি তাকে কি করতেন আসলে?
মানে আপনি হলে কি করতেন? মানে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি তখনই একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারেন যিনি বলতেন আমাদেরকে কেউ কিছু না বললো আমি চোখ চাই, কেউ কিছু না বললো আমি রক্ত চাই। আমাদের যদি উনি মানে বলে থাকেন, আমি আমি তাহলে তো মনে হয় ধরেন ওনার কথা বুঝতে পারছি, তাহলে তো আমাকে মারতে আসছে, হ্যাঁ আমাকে খুন করতে আসছে, হুম, আমাকে খুন করতে আসছে, আমি কি করবো? হুম, তাহলে তো ধরেন যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার স্টুডিওতে হুম, কেউ অ্যাটাক করতে আসে, আপনি কি করবেন? গান্ধীর মতো বলবেন যে বাবা এই এই আমার নিজের হাতে জামাটা বুনেছি, হুম, এইটা তুমিও সাদা স্কার্ফ পরে বসে থাকো, গান্ধীজির মতো তাই বলবেন? একটা ছাগল নিয়ে হাঁটা দিতে বলবেন, না, নাকি কি করবেন? সেটিকে নাকি সেলফ একটা ডিফেন্স পাল্টা বলে, পাঞ্চ করার ট্রাই করবেন? সেটিকে সেলফ না ডিফেন্স বলে, আপনাকে যদি কেউ সেটিকে এখন চোখের আক্রমণ বদলে করে, চোখ বলে না, সেটিকে সেলফ ডিফেন্স বলে। না চোখের বদলে চোখ এটা সিম্বলিক অর্থ। আমরা তো কথায় কথায় অনেক কথা বলি, চোখের বদলে চোখ মানে কি হচ্ছে যে কেউ চোখ দিলে, কেউ যদি আমার চোখ তুলে নিয়ে যায়, আমি তো চোখেই দেখবো না তার চোখ তোলার জন্য। এই জন্যই বলেছি যে এগুলো হচ্ছে খুবই সিম্বলিক কথা। আপনি সিম্বলিক কথাটাকে লিটারাল অ্যাপ্রোচে নিয়ে চোখের নিয়েছেন। বদলে চোখ, আপনি ব্রিটিশ রক্তের ল বদলে রক্ত, পড়েছেন, আমি ভায়োলেন্সের আপনাকে বদলে বলি আপনি ভায়োলেন্স। ব্রিটিশ ল পড়েছেন, আপনি লিটারাল অ্যাপ্রোচ, পারপোসিভ অ্যাপ্রোচ এগুলো নিশ্চয়ই পড়েছেন, আপনি জানেন। আমি আপনাকে একটা কথা বলি, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এগুলো হচ্ছে সিম্বলিক কথাবার্তা। এটা রক্ত মিছিলের কি মধ্যে আসলে? কথা হয় জ্বালো জ্বালো আগুন জ্বালো, শোনেন, মিছিলের মধ্যে কথা হয় অমুকের চামড়া তুলে নেবো আমরা, এরকম হয় না কথা, সিম্বলিক কথা। অর্থাৎ বলাটা হয়েছে যে আঘাত আসলে প্রতিঘাত হবে। আপনি ব্যাপারটাকে সহজ অনুবাদ না করে এটাকে আপনি লিটারালি অনুবাদ করে তো ধরেন বেচারা তাদের ওবায়দুল কথা চিন্তা কাদেরকে আপনি করেন, ব্যারিস্টার নিচু মজুমদার, তাকে ধরেন বলছেন এটা। ধরেন শোনেন, আমি ব্যাপারটাকে কিভাবে দেখি, আঘাত আসলে প্রতিঘাত আসবে, হুম, সুন্দরভাবে আমি আপনাকে বললাম, দেখেন এবার পছন্দ হয় কিনা। মানে এভাবে বললে হয়তো কথাটা এরকম শোনাতো না, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে এটা তো এটা একটা আপা মিনিং আছে আপনি ব্যারিস্টার এত নিচু মজুমদার। লিটারালি নেন, মাঝে মধ্যে আমি মজাই পাই। এটার একটা শোনেন, মিনিং চোখের আছে। বদলে চোখ, চোখের বদলে চোখ, হ্যাঁ, আঘাতের বদলে আঘাত, এগুলো হচ্ছে ঘাত প্রতিঘাত, মানে আঘাতের বদলে প্রতিঘাত। হুম, এখন উনি এই কথাটা বলেছেন, একটা ফ্রেজ, একটা ইডিয়মস এর মতো ধরে আচ্ছা। রাখেন, তো বাংলা ধরেন ভাষায় প্রচলিত আছে। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে জালো ধরেন জালো আগুন ব্যারিস্টার জালো, মজুমদার, যা যা ফুলের আমি ফুলের একদম মতো স্পষ্ট, পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এগুলো আছে আমাদের আচ্ছা আমাদের একদম আমাদের স্পষ্ট আপনি রাজনীতিতে। বলছেন এটা মেটাফোর, কিন্তু ধরেন যারা গুম হয়েছেন এতদিন, যারা নানান রকম মামলা হামলা শিকার হয়েছেন, রাজনীতি বিরোধী রাজনীতি করার জন্য, সেটা বিএনপি জামাত বা বিরোধী রাজনীতি করার জন্য, তারা যদি এখন সেই প্রতিঘাত করবার চিন্তা করে বা তারা যদি আক্রমণ করে সেটাকে আপনি আসলে কি বলবেন? তারাও তো ওই একই অবস্থা। 1991 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করলো, তখন তো এরশাদকে হটিয়ে আমরা তখন একটা নয়া গণতন্ত্র বলেছি, আমরা সেটাকে চালু করেছি। সেখানে আমাদের 35,000 নেতাকর্মীকে আপনার ওই সময় গ্রেফতার করা হয় উইদিন 2 ইয়ার্স এর মধ্যে। হুম, ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিল করবে বলে এই কথা দিয়েও তারা গিয়ে তারা করেনি। আমাদের প্রায় ওই প্রথম বছরে, আমি যেটা মনে করতে পারি, প্রথম 2 বছরে প্রায় 465 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শুরুটা করেছে কে? বিএনপি, তাই না? আচ্ছা ওই যে তাহলে আপনারা আপনি তাদের যদি ফলোয়ার। শুরু করতেই হয়, আপনার যদি শুরু করতেই হয় 1991 থেকে শুরু করতে হবে। আপনি আমাকে ঘাত করেছেন, আমি যদি এটা রিটেলিয়েশন করি, অর্থাৎ প্রতিঘাত, নিশ্চয়ই আপনাকে ঘাতের কথাটাও বলতে হবে যে হ্যাঁ, 1991 সাল থেকে যদি আমরা নয়া তাহলে কি আপনাদের শতাব্দী শুরু করি প্রতিহিংসা বা বাংলাদেশের, সহিংসতার রাজনীতি, মানে প্রতিহিংসার প্রতিহিংসা, রাজনীতি তাহলে করেছে আপনি আওয়ামী আপনি লীগ? এটাকে প্রতিহিংসা বলবেন যে আমাকে খুন করার পরে আমার ছেলে, আজকে আমার যেই ছেলেকে জবাই করা হলো, আমি যদি ক্ষমতায় আসি, আমি তো চাইবো না যে ও পাল্টা জবাই করুক, কিন্তু আমি যখন তাকে ঠেকানোর চেষ্টা করব, ও তো উল্টা আমাকে মারতে আসবে যে আপনি এইসব বড় বড় কথা বলেন, ভালো কথা বলেন, আমার পুরো ফ্যামিলি সুতা যে জ্বালা দিল। হ্যাঁ, এই ধরনের অ্যাঙ্গার রাগ তো থাকবে। ওবায়দুল কাদের এই কথাটা বলেছেন, আসলেই কি আসলে আমরা চোখের বদলে চোখ নিব? আমরা কি আসলেই রক্তের বদলে রক্ত ব্যারিস্টার নিব? নিচু যেটা বলা মজুমদার, হচ্ছে আপনি কি ঘাত এই প্রতিঘাত কথাটা আসবে, শুনেছেন যে এগুলো পলিটিক্যাল রেটরিক। আপনি কি এই আপনি কথাটা পলিটিক্যাল শুনেছেন যে রেটরিক। এই যে এই সময় যে আমরা একটা মবের একটা বেশ বিস্তার দেখলাম ডক্টর ইউনূস আমলে, তখন সেটাকে বলা হতো যে মানুষের ক্ষোভ, মানুষ এতদিন যে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে। মানুষের আপনাকে যে আমি প্রশ্নটা করেছি সেটা জবাবটা দেন না কেন? 91 সালে যখন নতুন করে আমাদের একটা এই গণতান্ত্রিক প্রজন্মের প্রক্রিয়া অনেকে শুরু হলো, 91 সালে ছিল না। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই বাংলাদেশে অব্যবস্থাপনা শুরু হয়েছিল, 91 পর যদি ধরেন নতুন করে শুরু হয়, সেই সময়টাতে আমাদের প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হলো, 465 প্রথম বছরই 465 নেতাকর্মীকে খুন করে ফেলা তো হলো, ফলে হাজার হাজার এই যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। ফলে ধরেন সেটা কেন করা হলো? সেটা 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 মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি বা ব্যারিস্টার আরমান বা মাইকেল চাকমার কথা বলছেন আপনি। মাইকেল চাকমা তো এখন ডক্টর ইউনূস আর আপনার তারেক রহমানের এই এই যে সরকার, তারাই তাকে জেলে রেখেছে। মাইকেল চাকমা কি করতো আপনি জানেন? মাইকেল চাকমা সম্পর্কে আপনার আসলে না, মানে সিরিয়াসলি আমি ধরেন আপনাকে তিনি বলছি, খুব আপনাকে খারাপ আমি ব্যক্তি, তিনি অন্য ধরুন অর্থে না। ধরলাম যে আমি জানি না আসলে। মাইকেল চাকমাকে কোনো গুম করা হয়নি। মাইকেল চাকমা এই দেশকে ভাগ করার জন্য সেনাবাহিনীর উপরে সে তার শান্তি বাহিনী লেলিয়ে দিয়েছিল। মাইকেল চাকমা একটা সন্ত্রাস। সে জুমল্যান্ড করবে, বাংলাদেশের কোনা দিয়ে সে জুমল্যান্ড করবে আমেরিকার টাকা দিয়ে,
এগুলো সব তথ্য আমাদের কাছে আছে, আপনাকে আমি প্রমাণ দিতে পারি মাইকেল চাকমারা কি করেছে। কিন্তু সেই প্রমাণ দিয়ে আপনি আপনারা কেন, আপনি সেই জানেন, প্রমাণ দিয়ে আপনি আপনি আইনের জানেন যে মানুষ, আপনি আইনের মানুষ, সেই হ্যাঁ, প্রমাণ দিয়ে কেন তাকে বিচারের অধীনস্থ করা হলো না? কেন এতদিন তিনি গুম থাকলেন? মানে আওয়ামী লীগ আমলের কথা তাকে বলছি। তাকে তাকে যে তাকে সে যে বলছে সে গুম করা হয়েছে, এটা তো খুবই ডিসপিউটেড কথাবার্তা। তাকে তো এখন জেল অলরেডি দেওয়া হয়েছে। সে শুনেন, আমি আপনাকে বলি, হাসিনুর রহমান যে আছে তিনি নিজেকে বলছেন তিনি গুম হয়েছেন, বলেন না? আপনি শুনেন না তিনি গুম হয়েছেন বলেন? আপনি কি জানেন যে একটি নারীকে রেপ করার কারণে আর্মিতে থাকা অবস্থাতে তাকে তখন কোর্ট মার্শালে নেওয়া হয়। এই কোর্ট মার্শালে নেওয়ার পরে তাকে যখন ওইখানে আটক রাখা হয় গার্ড সেলে, এইটাকে সে বেরোয় বলেছে যে আমাকে গুম করা হয়েছে। আপনি হাসিনুর রহমান যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি আপনি জানেন? আপনি ব্যারিস্টার সারোয়ার ভাইকে কখনো জিজ্ঞেস করবেন আপনার সাথে প্রোগ্রাম করলে, উনি ওনার লয়ার ছিল প্রথম দিকে হাসিনুরের। হাসিনুর তো একটা আপাতমস্তক সন্ত্রাসী ছিল। আপনি জানেন যে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করতো এই পার্বত্য চট্টগ্রামে, এই লোককে এইসব কারণে শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তিকে সে বলছে আমাকে গুম করা হয়েছে। এখন কাউকে যদি ধরেন আর্মির আপনি আইনে একটা শাস্তি একটা করে দেওয়া হয়, কতগুলো বলতে পারবেন আমি জানি না, ধরেন ইলিয়াস আলীর থেকে শুরু করে। অনেক বলতে পারবো। হ্যাঁ, আজমি ফেরত আসার পরে আজমি বলছে যে এটা আমার গামছা। তো 8 বছরের নাকি সে একটা নতুন গামছা, অথচ এটা নিয়েও কথা আছে সে তার্কিতে ছিল। এরকম, তারপরে আরমান, হ্যাঁ এরকম অনেক কথা আছে, পাল্টা আপনি কথা আপনি আছে। এখনো পর্যন্ত এখন আপনার এই যে নাবিলা ইদ্রিস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গুম কমিশনে। আপনি জানেন সে কে? সে প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস লেখে যে সে কি করেছে না করেছে, আইন অনুযায়ী সেগুলো করতে পারে, লিখতে পারে। জঙ্গি যে জিয়াউল হক, সে লোকটা বলেছে যে আমরা সরকারের বিরুদ্ধে কু করেছি 2012 সালে। সে নিজেকে বলছে তাকে গুম করে রাখা হয়েছে। এখন গুমের অবস্থা দেখেন, যেই লোকটা নিজে স্বীকার করছে যে তিনি তিনি সরকারকে পতন করার জন্য 2012 সালে কু করেছিল, সে বলেছে আমাকেও গুম করে রাখা হয়েছিল। চিন্তা করে দেখেন। তো এগুলাই যদি হয় গুমের গুমের মানে ব্যক্তিরা, তাহলে সেই না, গুম গুমের নিয়ে আসলে আমার প্রত্যেকটা কেস যথেষ্ট বাই কেস আনন্দ আপনি আছে, আপনার সাথে আমি উচ্ছ্বাস আছে। আলোচনা করতে পারবো না, কারণ আমি গুমের প্রত্যেকটা কেস বাই কেস নিয়ে আমি রিসার্চ করি নাই। কিন্তু ধরেন ইলিয়াস আমি আলী জানি, থেকে, আপনি আমাকে বলেন, হ্যাঁ আমি জানি, কারণ এগুলো নিয়ে কাজ করি তো, তাই ইলিয়াস আলী জানি। সম্পর্কেও কি কিছু নাবিলা বলবেন? না, আমি এগুলো নিয়ে কাজ করি ইলিয়াস তো, আলীর এই গুম যে নিয়ে কিছু যেসব বলবেন? গুম করা হচ্ছে, যেমন এই যে খায়রুল বিএনপি ভাই, নেতা ইলিয়াস আমাদের আলীর যে গুম নিয়ে কিছু র্যাবের বলবেন? র্যাবের আমি বলি র্যাবের ইন্টেলিজেন্সে ছিল খায়রুল ইসলাম, তিনি ডিজিএফআই তেও ছিলেন। আপনি খায়রুল ভাইয়ের সাথে যদি কখনো আপনার কথা হয় রিসেন্টলি তাহলে আপনি করেছি, দেখবেন, সম্প্রতি করেছি। আপনি প্রোগ্রাম করেছেন, আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই সেখানে আলোচনা হয়েছে। শুনেন, খায়রুল ভাইয়ের সাথে একটা দীর্ঘ দীর্ঘ কনভারসেশন আমি গেছি। হুম, তিনি ওপেন আপ, আপনার সামনে কি বলেছেন না বলছেন জানি না, আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে তিনি বলেছেন আয়না ঘর নামে, কারণ আমরা যখন দুজন কথা বলি তখন তো তিনি অনেক কথা বলতেই পারতেন, হুম, কিন্তু আয়না ঘর নামে ভাই বোনে কিছুই ছিল না, আসলে ফালতু কথাবার্তা। যেমন ধরেন আমি আপনাকে বলি, ধরেন ন্যাশনাল সিকিউরিটিতে আমরা অনেক কথা বলতে পারি না। আনুপ চেটিয়াকে কি করা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে, কেন? আপনি ওই সীমান্তের মধ্যে আপনি বিএনপিকে খালি দিবেন, ভারতকে খালি আপনি অস্থিতিশীল করে রাখবেন। আইএসআই এর লোকেরা হুম। সেখানে ঘাঁটি গেড়েছিল। এখন এই ধরনের লোকজনদেরকে নিয়ে এসে 24 ঘন্টার মধ্যে আলাদা প্রডিউস করা যায় না। আমি আপনাকে সত্যি একটা কথা বলি, এই ধরনের লোকগুলোকে নিয়ে এসে প্রচুর জিজ্ঞাসাবাদ করতে হয় আনঅফিসিয়ালি। ইয়েস, এটা আইনের বাইরেরই কথা। হুম। আপনার হয়তো বা মনে হতে পারে যে না, আপনি আইনের বাইরে কথা বলছেন, কিন্তু দেখেন আপা, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট না। এই ধরনের সন্ত্রাসীগুলোকে আপনি যদি আইনের মধ্য দিয়ে দেখেন, আনুপ চেটিয়া কার কথা বলছি, আপনি আপনি আজমির কথা বলি আপা, আপনাকে আমি আজমির কথা বলি, আমি তো এগুলো জানি তো। আজমি 1981 সালে তার কমিশন হয়েছে। না, তিনি আজমি এখন করেছে এখানে কি নাই, তার 2000 সম্পর্কে আর কথা বলবেন না, বিকজ আমি আসলে না না, তাকে আমি একটু বলি ডিফেন্ড একটু, করতে না না, পারবো না। না না, উনি এখানে তো তারেক রহমানও ছিল না, তো আমি তো তারেক রহমান নিয়ে কথা বলেছি। আপনার দেখি দুই না, যাত্রায় দুই মানে রকমের আমার ফলাফল, আসলে বুঝলাম না অনেকগুলো কাহিনী। প্রশ্ন আছে, আমার শুনেন, 1 ঘন্টা না হয়ে না, গেছে আপনাকে কথা বলছি। আপনাকে এটা বুঝতে হবে তো আপা, আপনার জন্য না হলে দর্শকের বুঝতে হবে। ব্রিগেডিয়ার আজমি ইমেল পাঠিয়েছেন, আনফরচুনেটলি সেই মানে আনফরচুনেটলি জানি না কিভাবে যেন আমার ইমেলও ওইটার সাথে কানেক্টেড ছিল, এরকম হাজার হাজার লোককে সে ইমেল করেছে। একটা ইমেল আমিও পেয়েছি, কি ইমেল জানেন? সেখানে সে সমস্ত সেনাবাহিনীর অফিসারদেরকে এক হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করতে বলেছেন, আহ্বান জানিয়েছেন। সেই লোককে সেনাবাহিনী গ্রেফতার করেছে, সেনাবাহিনী গ্রেফতার করে সেনাবাহিনীর আইনে তাকে শাস্তি দিয়েছে। এটাকে সে এখন গুম বলে চালিয়ে দিচ্ছে। এখন সরকার তো ধরেন সেনাবাহিনীর আইনে আপনারাও তো হস্তক্ষেপ এই করতে পারে সরকারের না। বিরুদ্ধে বলছেন, ব্যারিস্টার নিচু মজুমদার, আপনারা বলছেন এই সরকার মানে কোন সরকার? বর্তমান সরকার কোন তাদেরকে সরকার? অবৈধ বলছেন। কোনটা সরকার? এটা তো বর্তমান সরকার না, সরকার, এটা তো অবৈধ দখলদার বাহিনী। হুম, পাকিস্তানি আপনি হানাদারকে এই আপনি যে আপনি সরকার এটা বলেন? বলছেন, বাংলাদেশের এখন হ্যাঁ, আমি বলছি তো আইন অনুযায়ী বলছি। দেশে এবং আপনি আন্তর্জাতিকভাবে বলেন যে কোন স্বীকৃত। আইন অনুযায়ী, আপনাকে আইনটা দেখাই। না, না না, তারেক রহমানের সরকারকে আপনি সরকার বলছেন, কোন আইন? আপনি আমাকে যদি বোঝাতে পারেন, হ্যাঁ, আমি হাত জোর করে আপনার কাছে বলবো যে আমি সরি। না না না, বলেন, আপনার হাত জোর তারেক করে রহমান বলতে একটা হবে না, সরকার, আন্তর্জাতিক আপনি স্বীকৃতি আছে প্রমাণ এই করেন, সরকারের। আপনি আইনের আলোকে প্রমাণ করেন, আপনি আইনের আলোকে আইনের টাইম প্রমাণ চাচ্ছেন। করার কোনো দরকার নাই, আন্তর্জাতিক স্বীকৃতি কেন আছে, তার পারবেন না? রাষ্ট্র ক্ষমতায় তিনি বসে আছেন, এখন কার আপনার কাছে স্বীকৃতি আমার আছে? প্রমাণ করার কার দরকার স্বীকৃতি নেই। আছে? তাহলে এই যে ঠাডা মালেকের নাম শুনেছেন? মানে যে ডাক্তার মালেক যে মুক্তিযুদ্ধের সময় যারা সরকার পরিচালনা করেছিল, মানে এই পাকিস্তানিরা যাদেরকে বসিয়েছিল, ডাক্তার মালেক তাদেরকে তো স্বীকৃতি দিয়েছিল, বিভিন্ন আমেরিকা স্বীকৃতি দিয়েছিল, চায়না স্বীকৃতি দিয়েছিল। তো ডাক্তার মালেক কি সরকার? এখন ডাক্তার মালেক সরকার বলবেন? মানে
মুক্তিযুদ্ধের সময় তো ইলেকশনও হয়েছিল, সেটাকে আপনি ইলেকশন বলবেন? আমি বুঝলাম না আপনি কি বলেন। আমার বলা না বলায় কিছু না। আপনি মানে আপনি ওই যে মানে অমির আপনি রহমান, তালগোল পাকিয়ে ফেলেছেন আমার যুক্তি শুনে। সেটাই আসলেই তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা। কারণ আপনি অমির রহমান পিয়ালকেও চিনতে কারণ পারতেছেন আপনি না, বাংলাদেশের কারণ রাষ্ট্র আপনি ক্ষমতা কি শোনেন, আছে প্রথমে সেটাও আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, তথ্যগুলো নেন শারমিন আপা, শুনেন, তথ্যগুলো নেন, তাহলে বুঝবেন। এই কারণে বলছি হুম, যে আপনি বিএনপিকে একটা সরকার বলছেন, হুম, হুম। আপনার সামনে পঞ্চম সংশোধনী আছে। এখন আপনি যদি গার্হস্থ্য অর্থনীতির স্টুডেন্ট হতেন, আমি আপনাকে একটা একটা অফ দিতাম যে ঠিক আছে আপা এটা জানার কথা না। আপনি বাংলার স্টুডেন্ট, আপনি লয়ের স্টুডেন্ট, হুম, আপনার তো পঞ্চম সংশোধনী অজানা থাকার কথা না। তুড়ি মেরে সেসব তোফাজ্জল হোসেন সংশোধনী সাহেবের উধাও রায় করে আপনার দেওয়া না যায়। জানার আপনারা কথা তার না। নমুনা দেখিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। মানে কোনটা নমুনা দেখিয়েছি, সাংবিধানিক কোনটা? সংশোধনী অনেক, কত আগের সংশোধনী বাতিল করে এটা তো কত। বিএনপির আমল, বিএনপির আমল অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি মনে হয় এটাও জানেন না। না, বিএনপি তো তড়িঘড়ি করে এটাই এটা আমার স্টপ করা হয়েছে। কথা যে আসলে এভাবে সংশোধনীগুলোকে সংশোধন করা যায়, যেমন সংবিধান না, সংশোধনীকেও বাতিল করা যায়। বিএনপির আমলেই বলা হয়েছে না, বিএনপি অবৈধ। কিন্তু আপনি সেটা কি নিয়ে বলেন সেটা এগুলা? আলোচনার অনেক দিকে চলে যাবে ব্যারিস্টার নিঝুম মজুমদার। আমার আসলে প্রশ্ন এটা যে ওই এখন ধরেন, যখনই আমি আপনাকে কোন একটা যেই উদাহরণ অবস্থায় আছে ধরি, তখনই আপনারা আপনি এখন এখানে চিপা বলছেন, চাপা দিয়ে বিভিন্ন জায়গাতে বলেন আপনারা অন্যদিকে এখন যাবে বলছেন এই ঠিক আছে, বলেন সরকারকে, বলেন বলতে থাকেন। আপনারা এখন বলছেন এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এই সরকারকে অবৈধ বলছেন। ফলে আমরা এই আপনাদেরকে, সরকারের বিরুদ্ধে আন্দোলন, আমরা এই সরকার সংগ্রাম করছি হ্যাঁ, আমরা। সংগ্রাম করছেন। তো সেই সংগ্রামের কারণে হুম। যেটা আসলে ওই যে আপনি যারা গুম হয়েছেন তাদের কথা বলছেন যে তারা ওই সরকারের বিরুদ্ধে কু করতে চাচ্ছিল। তো আপনারা যা করতে চাচ্ছেন এর জন্য আপনাদেরকে কি এখন সেই না, গুম করে রাখা যাদের উচিত, কথা আপনি বা আমাকে জয়েন্ট বললেন, ইন্টারোগেশন যাদের সেলে কথা নিয়ে আপনি জিজ্ঞাসাবাদ বললেন, করা উচিত? তারা তো শুনেন, যাদের আপা আপনি যাদের কথা বললেন, যেমন আপনি আজমির কথা বললেন, আজমি ইমেল করে বলছে সেনাবাহিনীকে সরকার পতনের জন্য। তার কি করা উচিত ছিল? আর্মি তাকে ধরেছে, আর্মিকে জিজ্ঞেস করেন, সেনাবাহিনীর ওয়াকারকে জিজ্ঞেস করেন, ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেন না। আপনি সরকারকে, আওয়ামী লীগকে প্রশ্ন করছেন কেন? কারণ আর্মি আইনের মধ্যে তো সরকার হস্তক্ষেপ করে না। আপনি আজমিকে তো আর্মি আইনে ধরা হয়েছে। হাসিনুর রহমান তিনি বলেছেন আমি না, গুম না, হয়েছি, আর্মি আইনে তিনি ধরা একটা হয়েছে, মেয়েকে আর্মি তো রেপ সেটা করেছেন। বলছে না, আর্মি তো বলছে না। তিনি পার্বত্য চট্টগ্রামের একটা পাহাড়ি একটা মেয়েকে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী একটা মেয়েকে রেপ সেনাবাহিনী সেটি করেছেন। বলছে না, এটা আপনি তারপরে বলছেন। সে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি জি, করেছে, ব্যারিস্টার মজুমদার, এটা সে আপনি পয়েন্ট বলছেন, ব্ল্যাঙ্কে গুলি সেনাবাহিনী এটা করেছে, সেই বলছে না। কারণে তার বিচার হয়েছে। সে সেনাবাহিনী, রেপের আসামি। আইএসপিআর তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা তারা বলছেন, এটা আপনি বলছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। কোনটা কে ব্যাখ্যা এই যে দিচ্ছে না, কে ব্যারিস্টার, ব্যাখ্যা দিচ্ছে না? আ আইএসপিআর হাসিনুরকে নিয়ে কোনো কথাই না, বলে না, নাই। আপনি আপনি ব্রিগেডিয়ার আজমির হাসিনুরের, কথা বলছেন তো? শোনেন, হাসিনুরের ব্যাপারে আমি আপনাকে বলি আপা, আমি তো ওপেন টিভিতে এইভাবে হুম, আন্দা বলতে পারি না। আমি দায়িত্ব জানি বলেই আমি আপনাকে বলছি, হাসিনুর রহমান দাগি আসামি ছিল। তার ওখানে শোনেন, সাবেক সেনাপ্রধান যদি কারোর সাথে আপনার পরিচয় থেকে থাকে বা কোনো কর্নেল, আমি নিশ্চিত আপনার আছে, তো জিজ্ঞেস করবেন হাসিনুর রহমান কে ছিল। হাসিনুর রহমানের বিচার হয়েছে। হাসিনুর রহমান অপরাধী ছিল। তার র্যাঙ্ক, আপনি সারোয়ার ভাই, ব্যারিস্টার সারোয়ার, তাকে জিজ্ঞেস করবেন, আপনি প্রোগ্রামে ফোন করে নিশ্চয়ই, জিজ্ঞেস করবেন। নিশ্চয়ই আমি চেষ্টা করবো ব্যারিস্টার সারোয়ারকে নিয়ে আসতে। কিন্তু আপনি ব্রিগেডিয়ার হ্যাঁ, আজমির কথাটাও বলছিলেন, ফলে আমি জিজ্ঞাসা করছিলাম যে সেনাবাহিনী তো বলছে না যে তাকে অপরাধের শাস্তি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভিতরে কোনো অপরাধ আছে, ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো সেনাবাহিনী কথা বলছে, আইএসপিআর তার ভাষ্য জানাচ্ছে, সেনাপ্রধানও তার কাছে গেছেন বলে তিনি দাবি করেছেন। ফলে তারা বলছে না, আপনি বলছেন। না, সেনাপ্রধান, এখনকার সেনাপ্রধান তো আমিরে আমিরে জামাত বলে, তার ব্যাপারে তো আপনি জানেনই, তার ঘটনা আপনি জানেন। তো ওয়াকারুজ্জামান কোনো রেফারেন্স আসলে হতে পারে না। আপনাদের নিয়োগ করা, মানে আজমি আওয়ামী লীগ বিশাল আমলে ইমেল নিয়োগ করা লিখেছিল। সেনাপ্রধান। আজকে যদি জানতাম যে আজমির কথাটা উঠবে, তাহলে আমি এই ইমেলটা আপনাকে প্রথমে পাঠিয়ে রাখতাম যে আপনি একটু পড়ে দেখেন। হুম, আনফরচুনেটলি না, বাট আমি কথা দিচ্ছি যে ইমেলটা আমি আপনাকে পাঠিয়ে রাখবো একটু রাখবেন দেখার নিশ্চয়ই, জন্য। সেটি আমি সে তথ্য তখন হিসেবে রাখবো। সে তখন সশস্ত্র হতে বলেছে সেনাবাহিনীকে, হুম, তাই না? হুম। মানে আপনারাও এখন এই বলছেন চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স, অনেক চোখের হ্যাঁ, পানি এইটা ফেলেছি আপনার শুনেন, জন্য, সেগুলো দেখেন, রেটরিক। প্রথমত হচ্ছে যে ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা আসলে আমি আপনার কাছে শুনেছি এবং আমি মেনে নিচ্ছি যে উনি এটা বলেছেন। কিন্তু আমি আমার যেই ট্রান্সলেশন উনার কথাটা বুঝে, হ্যাঁ, এখন এইটা বুঝে আমার কাছে মনে হয়েছে উনি বলছে আঘাত আসলে প্রতিঘাত করতে হবে। আপনি একটা সিম্পল পলিটিক্যাল রাজনৈতিক রেটরিককে আপনি আমাকে বলছেন তাহলে আওয়ামী লীগকে কি সন্ত্রাসী সংগঠন বলা যায় না? তা আমার চোখ কেউ যদি তুলতে আসে, আমার রক্ত জি, কেউ যদি এই চুষতে কথাটা তো আসে, ইতিমধ্যে আপনি পরিষ্কার করেছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। হ্যাঁ, এবার একটু তাহলে কেন আমরা এটা নিয়ে ছোট আমাকে করে এই পলিটিক্যাল জায়গাগুলো রেটরিকটাকে আসি খারাপ যে, ভাবে দেখি? একটু ছোট করে হ্যাঁ, এই জায়গাগুলো আসি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক মামলার শিকার হয়েছেন, অনেক ভুয়া মামলা তাদের মধ্যেও আছে। মানে আওয়ামী লীগ দলীয়ভাবে কিছু আমার করছে। বিরুদ্ধে মামলা হয়েছে ১৫০-এর উপরে। আচ্ছা, আমি তো ওই সময় চেন্নাইতে ছিলাম আমার মাকে নিয়ে। হ্যাঁ, দলীয়ভাবে আওয়ামী লীগ কি কিছু করছে নেতাকর্মীদের মামলার বিষয়ে? হ্যাঁ, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের আইনি সেল গঠিত হয়েছে। আমাদের প্রচুর লয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে কাজ করেছে। যে যেভাবে করেছে সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে। বিভিন্ন এলাকার এমপি যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রচুর ছেলেপেলের জামিনও হয়েছে, হুম, বের হয়েছে। একদম সেন্ট্রালি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
এমপিরা, চেয়ারম্যানরা, বিভিন্ন অর্থশালী ব্যক্তিরা আছে, সবাই সাহায্য করেছেন। আমরা যে যার মতো পেরেছি আমরা সাহায্য করেছি। যারা করতে পারেনি তারা অ্যাটলিস্ট ধরেন কেউ লয়ার, হুম। তিনি তার স্কিল দিয়ে সাহায্য করেছেন, ড্রাফটিং করে সাহায্য করেছেন। সো এটা আমাদের পক্ষ থেকে করা হয়েছে, আচ্ছা, কিন্তু মানে এখনো হচ্ছে। কিন্তু দল হিসেবে যে আপনাদের উপর একটা নিষেধাজ্ঞা আসলো বা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো, সেটি চ্যালেঞ্জ করে, সেটিকে কি আপনারা মেনে নিলেন? সেটি চ্যালেঞ্জ করে কোনো আইনি পদক্ষেপ নাই কেন? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 4টা-5টা আমেরিকান ল ফার্মে আমি নিজে কথা বলেছি, আমি ব্রিটিশ ল ফার্মে কথা বলেছি। আমার অভিজ্ঞতা আপনাকে আমি বর্ণনা করি। একেবারে খুব রিসেন্ট আমি একটা ফার্মের কথা আমি আপনাকে বলি। তো খুবই খুবই নাম, আপনাকে বলার সাথে সাথে আপনি চিনবেন, খুবই নাম করা একটা ফার্ম। তো তাদের সাথে যখন আমরা ভার্চুয়ালি মিটিং গুলো করছি, তখন তারা আমাকে জিজ্ঞেস করেছে যে, প্রশ্নটা এইভাবে করেছে যে এইটা কি আসলে আহ আইনগতভাবে তোমরা এটা কি আসলে, যেহেতু তোমাদের দেশের ব্যাপারগুলো আমরা একটু স্টাডি করে এসেছি, আইনগতভাবে কি তোমরা আসলে আগাতে পারবে বলে মনে হয় কিনা? আমি বললাম যে নো, আইনগতভাবে হলে তো কোনো বেইজই নাই, কারণ 18-1 ধারার তো কোনো বেইজই নাই। তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে নতুন আইনটা তারা করেছে, 20-1 কে তারা অ্যামেন্ড করেছে, এগুলোর তো কোনো বেইজই নাই। স্বাভাবিকভাবে এগুলা ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। এখন যেই দেশে বিচারপতি চেঞ্জ হয়েছে এই হাসনাত, কাইয়ুম ওদের কথাতে, সেই দেশে আপনি বিচার প্রার্থী হবেন, সেই দেশে আওয়ামী লীগের উপরে ব্যান ওঠার জন্য আপনি আইনি প্রক্রিয়ার কথা বলবেন, সে তো টাফ। আপনিও জানেন খুব ভালো করে। মনে করা যাক আমরা একটা রিট পিটিশন করলাম, আদালতে উঠলো। আপনার মনে হয় যে যে লোকটা রিট করেছে তাকে থাকতে দেবে? মহসিন রশিদ, যিনি মুসলিম লীগের একজন নেতা, তিনি যিনি আমাদের, আমরা মুসলিম লীগ তো আমাদের প্রতিপক্ষ, তিনি নিজে বলছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সেই পদত্যাগের নোটটা উনি দেখতে চান। খুবই সরল একটা চাওয়া। আবার আজ পর্যন্ত সেই পদত্যাগ নোটটা দিল না। অথচ যেই যেই ভার্ডিক্টার বলে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ পত্রই আমরা দেখি নাই। তো এরকম একটা আদালতে, যেই আদালতের কোনো বেস নাই, যেই আদালতের বিচারপতি পরিবর্তিত হয়েছে আসিফ নজরুলের কথাতে আর এই টোকাইদের কথাতে, এই ছাত্র সহিংস শিবিরের কথাতে, সেইখানে আপনি আমাদেরকে আনব্যানের কথা বলছেন। বিদেশি আইনজীবীরা পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করছেন যে দেখো, তোমরা তো এটা আইনি ভাবে এটা উঠাতে পারবে না, এটার জন্য দরকার হচ্ছে মানে এখন লবি, আপনারা বলছেন এটার আগে জন্য তো দরকার বিএনপি জামাতের রাজনৈতিক লোকজন আলাপ। করতো এই সুরেই, যে আওয়ামী লীগের যে কোনটা মানে ধরেন আওয়ামী লীগ কোনটা আমলে বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা, আওয়ামী লীগ এমনকি আমলে, আওয়ামী যুদ্ধাপরাধীদের লীগ বিরুদ্ধে আমলে যে শোনেন মামলা, আপা, আওয়ামী লীগ আমলে আমি জানি না যে আপনি কোনো চেম্বারে কাজ করতেন কিনা। আমার বাবা তো লয়ার, আমি আমার আব্বার চেম্বারে কাজ করতাম, কাজ শিখতাম। আমি আপনাকে একটা ছবিও দেখাতে পারি, আসলে ছবিটা তুলেছি আমি হাইকোর্টের ওই ওই দোতলা থেকে বের হয়ে। বিএনপির এক নেতা জামিন পেয়েছে, তাকে ফুলের মালা দিয়ে ওই কোর্ট চত্বরে শত শত নেতা কর্মীরা মিছিল করে গেছে, এমনও ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, আওয়ামী লীগ আমলে মামলা হয়নি যে তা না, মামলা হয়েছে, জামিনও হয়েছে আপা। হুম। আওয়ামী লীগ আমলে কোন ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট এসে বলে নাই যে প্রধান বিচারপতি চেঞ্জ হতে হবে দুপুর 2টার মধ্যে। হাসনাত এসে বলেছে যে সন্ধ্যা 6টার মধ্যে, হাসনাত না, সেটার নাম কি, ওই যে যে প্রথমে বলেছিল যে আমার আমার বাড়ি ভাঙাচোরা, পরে বলেছে সবচেয়ে বড় পুকুরটাই আমার, কি যেন নাম হয়েছিল এটার, হান্নান মাসুদ। হান্নান মাসুদ বলেছে যে দুপুর 2টার মধ্যে রিফাত আহমেদকে বসাতে হবে। আপনি তো এগুলো দেখেছেন। আমি আপনাকে কেন বারবার বলি, কারণ আপনি নিজেও অফিসার অফ এ কোর্ট, অর্থাৎ আপনি নিজে আইন এরিনার ছাত্র, আপনি ভবিষ্যতে প্র্যাকটিসও করবেন। সো আপনি নিজেই দেখেছেন কি প্রেসিডেন্ট এটা সেট করে গেছে। মানে আওয়ামী লীগ আমলের সাথে যদি আপনি এমন তুলনা করেন আপা, পরিবর্তনের পরের অবস্থান আর কি, এটি তো একটা নিয়মিত আপনি 121 জন নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে, যাদের কোনো স্বচ্ছতাই ছিল না। এরা কারা কেউই জানে না, কে বলেছে, আমি বলি নাই। আপনি দেখেন যে যারা সরকারের সমালোচনা করে তারা টিভিতে এটা বলেছে, যেমন ধরেন যে এই সমালোচনা আপনি করতে পারেন, যে তাহলে আপনারা এই আদালতের উপরে কোনো ভরসা নেই বলে আপনারা এটা করছেন না। কিন্তু ধরেন আদালতই তো নাই, আমার প্রশ্নটা শেষ হয় নাই, আমার প্রশ্নটা শেষ হয় নাই, রাষ্ট্রই তো নাই, আদালত বাদ দেন, রাষ্ট্রই তো নাই, আমার রাষ্ট্র আছে। প্রশ্নটা শেষ হয় নাই। তাহলে যুক্তরাজ্যের প্রখ্যাত ল ফার্ম কিংসলে নেপলি, সেখান থেকে কেন আইসিটির কাছে চিঠি আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড বাতিলের জন্য, মৃত্যুদণ্ড বাতিলের আবেদন করে? দেখেন, মৃত্যুদণ্ড বাতিলের জন্য না, আপনি ভালো করে চিঠিটা যদি পড়েন তাহলে দেখবেন যে তারা লিগাল লুফলের কথা বলছে। একটা কথা আমি আপনাকে বলি, এখন আমি আপনার সাথে যে আলোচনাটা করছি, আপনি যদি আমার আইনজীবী, আপনি যদি আসেন আমার কাছে, বা কেউ যদি আমার কাছে আসে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, আমাকে কিন্তু ফর্মাল চিঠি আদালতকে দিতে হবে। আমি এখন যেইটা কথা বলছি যে এই রাষ্ট্র আমি মানি না বা এটাকে আমি রাষ্ট্র মনে করি না, যেই আলাপে আমি বলছি, অ্যাজ এ লয়ার হিসেবে আমাকে কিন্তু চিঠিটা দিতে হবে আদালতকে। ফলে আপনি আমার দুইটা রোল কিন্তু মাথায় রাখবেন।
কিছু কিছু প্রসিডিউর আছে যেটা তার প্রফেশন অনুযায়ী মেনটেন করতে হয়। এখন কিংসলের কাছে যখন গেছে, কিংসলে তো ভাই আমার মতো বলবে না, কারণ ও এই আলাপটা টকশোতে করে না, ওকে চিঠিই পাঠাতে হয় আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে। কেন? তাকে একটা নর্মস, তাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। তো আমি পলিটিক্যাল জায়গা থেকে, যেই রেটরিকে, যেই পলিটিক্যাল বোঝাপড়ার জায়গা থেকে আপনাকে আমি বলছি, সেখানে ইতিহাস আছে, সেখানে আমাদের প্রেসিডেন্ট আছে, সেখানে আমার লজিক আছে, এটা সেই আপনি জায়গা থেকে পলিটিক্যাল বলছি। বোঝাপড়ার ফলে জায়গা থেকে বলছেন। কিংসলের চিঠি আর আমার বক্তব্য দুটাকে এক করে দেখাটা, একদমই দেখার আমি সুযোগ হাস্যকর নেই। বলবো না, আমি হ্যাঁ, বলবো যে এটা খুবই ডিসপ্রপোর্শনেট একদমই কথাবার্তা। স্পষ্ট। নিশ্চয়ই কিংসলের চিঠি আর আপনার বক্তব্যকে একসাথে করে দেখার কোনো সুযোগই নাই। কিন্তু আমি প্রশ্ন করছি যে, যেই আদালতকে আওয়ামী লীগ বা আপনার ভাষ্য যদি বলি যে আপনারা মানছেনই না, সেই আদালতকে কিংসলে চিঠি দিচ্ছেন এবং কিংসলে নিজ থেকে সুমোটো চিঠি দিচ্ছে না, তারা শেখ হাসিনার পক্ষ থেকে চিঠিটা দিচ্ছে। না না, ওনারা ইনস্ট্রাক্টেড বাই শেখ হাসিনা। না হ্যাঁ। না, আমি আপনাকে এটার জবাব দিলাম, আপনি আপনি একটু আরেকবার একটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমি বলছি কি, আমি রেটরিকের জায়গা থেকে বলছি, তো আমার কাছে তো মনে হয় রাষ্ট্রই নাই। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে রাষ্ট্রই নাই, তো মিছিল করেন কোথায়, এই প্রশ্ন কখন আমি হেসে দিব আপনাকে। আমি রাষ্ট্রই নাই যে ফিলোসফির জায়গা থেকে বলেছি, অর্থাৎ যেই কিন্তু স্ট্রাকচারকে যেই রাষ্ট্র বলি, ফিলোসফির জায়গা থেকে কিংসলে নেপলি চিঠি পাঠালো আইসিসি, এইটাই আমি সেই আপনাকে ফিলোসফির বলেছি। জায়গা থেকে জিজ্ঞেস শোনেন, করছি আপনারা আমার কেন কথাটা সেই শেষ আদালতে হতে দেন চ্যালেঞ্জ আপনাকে, করলেন না? আমি আপনাকে আমার কথাটা শেষ হতে দেন না, তাহলে আপনি বুঝবেন। আমি তো মনে করি আদালত নাই। তাহলে আমার নেত্রী যখন আদালতকে চিঠি দেয়, তাহলে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতেই পারেন যে ভাই আপনি একটু বলেন আদালত নাই। শুনেন, তাকে প্রসিডিউর মেনটেন করতে হবে, আমরা তো এই প্রসিডিউর মেনটেন করি, কিন্তু আমরা জানি কোনো লাভ হবে না। বাট আমরা ভবিষ্যতের রেকর্ডের জন্য আমরা অনেকগুলো ঠিক ইনিশিয়েটিভ এই নেই। যেমন প্রশ্নই ধরেন, তো করছি যেমন একটা উদাহরণ দেই, ভবিষ্যতের যেমন ধরেন একটা রেকর্ডের উদাহরণ জন্য দেই কেন আপনারা যে চ্যালেঞ্জটা করলেন না? আমরা রেকর্ডের জন্য, যেমন ধরেন আমি আপনাকে বলি, আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি আইনজীবী হয়ে 4টা অভিযোগ দায়ের করেছি এই পর্যন্ত। আপনার গোপালগঞ্জে গণহত্যা, আর এই গত 2 বছর আমাদের উপরে যা হয়েছে সেটার উপরে ই করে আরেকটা অভিযোগ আমি দায়ের করব খুবই সাম্প্রতিক সময়ে, যে এই 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 সাম্প্রতিক সময় যে তুরাগের যে গণহত্যা হয়ে গেল বা যে হত্যাকাণ্ড হয়ে গেল সেটা নিয়ে। তো আমরা যখন আইসিসি কে এই অভিযোগগুলো দায়ের করি আর্টিকেল 15 এর আন্ডারে, আমরা জানি যে এটা একটা লং কিউতে পড়ে থাকবে, কিন্তু আমরা এই কারণে দেই যে আন্তর্জাতিক কোর্টে আমরা অভিযোগটা দায়ের করে রেখেছি ভবিষ্যতের জন্য। এখন আমরা যখন একটা চিঠি পাঠাবো, একটা মামলা, একটা রিট করে রাখবো, আমরা জানি এখন রাষ্ট্র নাই, আমরা জানি এখন আদালত নাই, কিন্তু ভবিষ্যতে তো থাকবে, এই অবস্থা তো বেশি দিন থাকবে না। তখন একটা সময় আমরা তো নতুন করে এই মামলাগুলোকে পয়দা করতে পারবো না, তখন আমরা এই রেফারেন্স গুলো দিব যে আমরা প্রসিডিউর মেনটেন করেছিলাম, তারা তা শোনে নাই। আমরা এই এই যুক্তিতেই আমি সামনের আপনাকে সময়ের, প্রশ্নটা করছি, আমার সামনের ওইখানে সময়ের প্রসিডিউর ডিফেন্সের মেইনটেইন জন্য করার প্রয়োজন হচ্ছে, কিন্তু এখনকার এখানে কেন প্রস্তুতিটা হলো নেই। না? আওয়ামী লীগের বিষয়টাকে আমি চ্যালেঞ্জ বলি, করতে কোনো প্রসিডিউর সামনের মেইনটেইন করা হলো না। না, সামনের সময়ের লড়াইয়ের জন্য বর্তমানে প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি, এই হলো ব্যাপার। সেটা শেখ হাসিনার মামলার ক্ষেত্রে নিয়ে রাখছেন, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে নিচ্ছেন না, মানে সেলফ কন্ট্রাডিক্টরি না? না না, আপনাকে কে বলেছে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তো আদালতে গেছে, কোথায়? ওটা কিন্তু আদালত আমলে নেয়নি, আপনি জানেন না। কে চ্যালেঞ্জ ব্যারিস্টার করেছে? মেহেদী হাসান রিট করেছে, আপনি জানেন না সেটা। আপনি ব্যারিস্টার মেহেদী হাসানের সাথে যোগাযোগ করবেন। না। ব্যারিস্টার মেহেদী হাসান গেছেন, আমাদের আরো লয়াররা গেছেন, সেটা নেয়নি কোর্টে। কে বলে আপনাকে এগুলা? আচ্ছা। আমরা রিট পিটিশন দায়ের করেছি, এমনকি যে আমাদের আরেক সহকর্মী আছে কাজী মামুন ভাই, উনি তো কিন্তু একটু আগে যে বললেন যে দিয়েছেন। কোনো কাজ হবে না বলে করেন নাই। না না না, এইটি আপনাকে আমি কি বলেছি যে আমরা এখনকার সমস্ত কিছু রেকর্ড রাখছি ভবিষ্যতের রেফারেন্সের জন্য। আমরা জানি কাজ হবে না, কিন্তু আপনি যেটা কথাটা বলছেন যে যখন একজন ল ফার্মে আমরা যাই, যে আমাদেরকে যে ব্যান করে সেটাকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ তো করা হয়েছে, রিট পিটিশন দাখিল করা হয়েছে। আমি খুবই আনফরচুনেটলি আপনাকে এটা বলবো, সরি, যে মামুন ভাইরা যেটা করেছেন, আমাদের কাজী মামুন ভাইটার নাম্বারও দিয়ে দিয়েছেন, আমি আপনাকে নাম্বারটা দিতে পারছি না। যদি আমি জানতাম যে আলাপটা আসবে, আমি একেবারে রিট পিটিশনের কাগজপত্র সহ আমি আনতাম। খারিজ করে দিয়েছে, সামারিলি এটাকে খারিজ করে দিয়েছে। আপনি জানেন না মনে হয় সেটা? না, আমি আসলে জানি একটা না। না, আমি কয়েকটা আসলে জানি হয়েছে। না, এবং প্রথমে আপনার প্রশ্ন করে আমি কনফিউজ হয়ে গেছি হয়েছে। যখন আপনি এটা বলছিলেন যে আসলে কেন না করবেন, না, যেহেতু ট্রু, কয়েকটা হয়েছে, কোনো লাভ হবে না। কয়েকটা আপনি ওই যে বলছিলেন হ্যাঁ। না যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস রহমানের উপদেষ্টা পরিষদের, সেখানে একটা মানে ইন্টারেস্টিং কথা বললেন যে গোপালগঞ্জ গণহত্যা, আপনি পুরো জুলাই আগস্টের বিষয়টাকে গণহত্যা বলবেন না, আর গোপালগঞ্জেরটা গণহত্যা বলবেন, বা তুরাগে গণহত্যা। গোপালগঞ্জে তো আমাদের উপরে গণহত্যা হয়েছে, আমরা চোখের সামনে দেখেছি। আর আপনার এটা তো কোনো ডিসপিউটেড কোনো ম্যাটার না। দেখা হয়েছে যে একটা ছেলেকে ধরে তাকে দুম করে গুলি করে মেরে দিল। আর আপনার জুলাই আগস্টে যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে লস্করি তৈবা বলছে আমরা এসেছি, কিন্তু আমরা এখন তো গুলিতে ধুম করে কার মেরে গুলিতে দেওয়া মারা ঘটনা গেছে? অনেক দেখেছি। না না, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি বলিলাম, একটু মন দিয়ে ঠান্ডা মাথাতে শোনেন। লস্করি তৈবা বলেছে তারাও এই আন্দোলনে, বা তারা যেটাকে আন্দোলন বলছে, এই সহিংসতা তারা ছিল, বলেছে কি বলে নাই? বলেছে, কিন্তু তার মানে থেকে সাধারণ মানুষ ছিল আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা থাকি, এই পর্যন্ত আমরা থাকি, না, এই পর্যন্ত থাকা যাবে না। এখন লস্করি তৈবার গুলিতে যে মারা যায় নাই,
এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ ভিডিওতে দেখা গেছে তাইমকে মারছে পুলিশ, তাইমের বন্ধুরা কাকে তাকে মারছে? নিয়ে যাচ্ছে, তাইম কাকে? নামের একটা ছেলে, সে পুলিশেরই ছেলে, একজন পুলিশ সদস্যেরই ছেলে তাইম, আপনি বা আপনি পুলিশের কি এপিসি দেখেছেন থেকে ভিডিওতে? কিভাবে ফেলে দিচ্ছে সেগুলো তো দেখা গেছে। এপিসি এই হচ্ছে কথা। ইয়ামিনের কথা আপনি বলছেন তো? না, তার আগে ইয়ামিনকে নিয়ে তাইমের আমরা কথাও দীর্ঘ বলেছি। লেখা লিখেছি। আমি আপনাকে বলি, ইয়ামিন ইয়ামিন যখন পুলিশের দিকে তেড়ে আসলো সে মারবে, ও তো একটা জঙ্গি ছিল, এবং ওর বাবাকে তো জানাজাও হতে দেয় নাই। জঙ্গি ছিল, সে তো মনে করে যে তার ছেলে শহীদ হয়েছে, এবং সে পুলিশকে অ্যাটাক করতে, যদি শুনেন, থেকেও পুলিশকে অ্যাটাক থাকতো, করতে এসেছে, পুলিশকে অ্যাটাক করতে এসেছে, হুম, পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ প্রবিধানের 132 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। পুলিশকে কেউ যদি মারতে আসে এটাকে গণহত্যা বলবেন? আর মানে গোপালগঞ্জে কি আমরা পুলিশকে আমি মারতে গেছি? খুবই শঙ্কিত ভবিষ্যতে, মানে এখন যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সেটাও এরকম জঙ্গি বা সন্ত্রাসী আখ্যায়িত করে মাত্রই মেরে ফেলা যদি জায়েজ হয়ে যায়। এটা আপনি শঙ্কিত হতে পারেন। ওই পাকিস্তানিরাও আমাদেরকে একই কথা বলেছে যে মুক্তিযোদ্ধারা জঙ্গি। জামাত ইসলামী তখনও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলেছে। এই যে আপনারা জঙ্গি বলে দেন কথায় আমরা কথায়, দেখেছি 71-এর পরে তাদের জঙ্গি বিচার হয়েছে, কার্ড ভবিষ্যতে এটা খেলতো হবে। আওয়ামী লীগ, সেটি তো হাসানুল হক ইনু কেমন বলেছে। জঙ্গি কি কার্ড খেলেছে বলেন তো? জঙ্গি কি কার্ড খেলেছে আওয়ামী লীগ? আমি জানি না, এটা হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা ফোন আলাপ, সেখানে হাসানুল হক ইনু বলছেন জঙ্গি কার্ড খেলে দেবো। আপনি এটাও শোনেন নাই? আমি 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 এটা আমি জানি না আপনি কোত্থেকে যেন আবিষ্কার করেন। একবার আমার চাচির মতো শোনা যায় এরকম একটা কণ্ঠ নিয়ে আসেন, একবার আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসেন, আমি জানি না। আমি তো এটাও শুনেছি ভাইবার মান্না বলেছে লাশ চাই, লাশ, একটা লাশ পড়লেই হয়ে যাবে। কেন আপনি শুনেন নাই ভাইবার মান্নার কথা? সেটা নিয়ে তিনি অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন। নাকি ওইটা 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 আমি ওটা ওইটা নিয়ে ভাইবার পড়েছি, মান্নার গলা কিনা? আমি আসলে শুনি নাই ল্যাবে সত্যি টেস্ট কথা, করতে কিন্তু হবে। আমি পড়েছি এই খবরটা, যে আমি পড়েছি যে মাহমুদুর রহমান মান্নার সেই বক্তব্যটা আমি এটা পড়েছি, আমি বলছি, কিন্তু এইটা পত্রিকায় পড়ি নাই, আমি বক্তব্যটা শুনেছি যে হাসানুল হক ইনু এবং এই হাসানুল হক ইনু আর মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটা আপনার মুখে শুনেছি, বাট আমি শুনি নাই, নিজে শুনি নাই। আচ্ছা, এটাও আপনাকে আমি শোনাতে পারি, কিন্তু আমার আসলে এত অনেক সময় চলে যাবে সেগুলো শোনাতে। হাসানুল হক ইনু হ্যাঁ, আপনি আমাকে শোনান, কিন্তু এটা কার কণ্ঠ তা তো প্রমাণ করতে হবে আপনাকে। সাবেক আমি তো চিনি প্রধানমন্ত্রী, না কারো কণ্ঠ। তাদের মধ্যে বক্তব্যে বলা হচ্ছে, হাসানুল হক ইনু বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী তখন আপনি তো বলছেন খুবই যে ভালোভাবেই দেশে জানেন যে এগুলো জঙ্গি কোনো হামলা এভিডেন্স হয়েছে। না। আপনার যে ভাষ্য সেটাই তিনি বলছিলেন যে দেশে জঙ্গি হামলা হয়েছে, তখন জঙ্গি হামলা তো হয়েছে, হ্যাঁ সেটাই জঙ্গি বলছি হামলা তো যে তিনি হয়েছে। এটা বলছিলেন যে হ্যাঁ। দেশে জঙ্গি হামলা হয়েছে, তখন হাসানুল হক ইনু বলছেন আমরা জঙ্গি কার্ড খেলে দেবো। তখন শেখ হাসিনা বলছেন না, জঙ্গি কার্ড না, আসলেই জঙ্গি হামলা হয়েছে। তো ফলে জঙ্গি কার্ড বলে যে একটা কিছু ছিল সেটি আমরা আসলে বুঝলাম হাসানুল হক ইনু এবং শেখ হাসিনা। হাসানুল হক কি বলেছে না বলেছে সেটা দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে কেন আসছে জানি না। উনি তো জাসদের কাউকে জিজ্ঞেস করেন কেন বলেছে, আমাকে তো জিজ্ঞেস করে লাভ নেই। একদম কারণ খোদ মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো সাথে, আপনার তৎকালীন কথা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন হচ্ছে, জঙ্গি হামলাই হয়েছে। খোদ না না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা প্রধানমন্ত্রী হচ্ছে। বলেছে জঙ্গি হামলাই হয়েছে। কারণ হাসানুল হক ইনু কি বলেছে সেটা জবাব আমি দিতে যাবো কেন? কারণ আমি তো এর বক্তব্যই শুনি মানে নাই। এই যে জঙ্গি বলে ফেলা কথায় কথায়, এটার একটা বড় আপত্তির জায়গা তৈরি হয়েছে। যেমন ধরেন আপনি আমরা আপনি কথায় আমি কথা তো কথা বলি নাই, প্রশ্নটা শেষ আমরা করি, কথা আমরা কথা কথা আমি আমরা প্রশ্নটা কথা শেষ কথা করি, বলি নাই আমি আপা। বলছি কোথায় এই যে আপনি এই যে বলেছেন, আপনি কোথায় বলেছেন আমি আপা, বলছি, আমি বলছি কোথায় বলেছেন। ধরেন এই যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সম্ভবত 62 জনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করলেন, সেখানে আপনি মাহফুজ আলম তাকে বলেছেন হিজবুত তাহরীরের লিডার হিসেবে তিনি কাজ করছেন। মানে ধরেন তার কথাই আপনি কিভাবে তাকে হিজবুত তাহরীর লিডার বলে দাবি করে দিলেন, জঙ্গি বলে দাবি করে দিলেন? এতক্ষণ অনেকেই জঙ্গি বলেছেন, মানে এটা আমি বলছি যে কিভাবে দাবি করে দিলেন? মাহফুজ আলম নিজেই তো গ্রেফতার হয়েছে 3 বছর আগে, তারও 3 বছর আগে। মাহফুজ আলমের বিরুদ্ধে আমি বলি আপনাকে, মাহফুজ আলম, আমি আপনাকে বলছি, মাহফুজ আলম হিজবুত তাহরীর সদস্য ছিল। প্রথমে ছিল শিবির, এরপরে হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনের সে সদস্য ছিল। সে নিজে ফেসবুকে লেখা লিখেছে, আমি আপনাকে বলি, সে লিখেছে মাও জেতুং এর ছবি দিয়েছে, শিয়া সিকদারের ছবি দিয়েছে, দিয়ে সেখানে সে জঙ্গিবাদকে এর আগে প্রমোট করতো, আজকে থেকে 3-4 বছর আগে। সেগুলো সমস্ত স্ক্রিনশট আমাদের আছে। সে জঙ্গিবাদে বিশ্বাসী ছিল, সে হামলাতে বিশ্বাসী ছিল, মাওয়ের ছবি ঝুলিয়ে রেখেছিল। পরে সে উপদেষ্টা হওয়ার পর এগুলো সব মুছে দিয়েছে, বাট আমরা তো সব স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। সেখানে সে মনে করত যে এই অ্যাটাক, এই সহিংসতাটাই হচ্ছে একমাত্র বন্দুকের নলি ক্ষমতার উৎস, এগুলো সে মনে করত। মানে কি মনে করতে সেটাও আপনারা বুঝতেন। এবং সে আপনার আপনার আমি বলি গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দে বিশ্বাসী, সেটা ম্যাপ দিয়েছে। জঙ্গিরা যেটাকে বলে যে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোকে এক নিয়ে একটা ম্যাপ ভারতকে, সে গাজওয়াতুল হিন্দের পক্ষে, ভারতও সে অখণ্ড মাও ভারতের একটা জেতুংয়ের ম্যাপ পক্ষে, টানিয়ে সে রেখেছে। শিয়া সিকদারের পক্ষে, সে পল পটের পক্ষে, এগুলোর ছবি দিয়ে ফেসবুকে দিয়েছে। আপনি মনে হয় জানেন না, তার এই ফেসবুকের বড় বড় বক্তব্যই তিনি বড় আসলে বড় রাইট উইং, যুদ্ধবাজদের পক্ষে যে তাকে জঙ্গি বলবো না, কি বলবো? তিনি আসলে রাইট উইং এর সমালোচনা করেন। যাই হোক, আপনি হয়তো বলেই ফেলতে পারেন। আপনার কাছে আরেকটা শেষ জায়গায় আসি, মানে আমি বলেই ফেলতে পারি না, তিনি করেছেন শেখ বলে বলেছি, হাসিনা, আমি তো হাওয়া থেকে কথাটা বলিনি। মানে তার কোনো প্রমাণ আপনারা উপস্থাপন করতে পারেন নাই, আছে, আরে বিচারে আরে প্রমাণিত না না, হয় নাই। মাও জেতুং, আমি আপনাকে বলি, তার ছবি মাও ঝুলিয়ে রাখলে জেতুং, সে জঙ্গি হয়ে গেল। না না, কথাটা শোনেন না, তার ছবি ঝুলিয়ে রাখলি বলুন না, আরে আমি কি এতটাই নবিশ নাকি? মাও জেতুং, শিয়া সিকদার, পল পট, এদের ছবি দিয়ে, স্ট্যালিন, এদের ছবি দিয়ে যারা হাজার হাজার লোককে হত্যা করেছে, সেখানে সে বলতো
যে এগুলাই একমাত্র অ্যান্সার, এই সহিংসতা অ্যান্সার, এগুলো নিয়ে তার প্রচুর লেখা আছে, সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, সেই জায়গা থেকে তাকে জঙ্গি বলেছি, হিজবুত তাহরির লিডার সেই জায়গা বানিয়ে থেকে ফেলেছেন, জঙ্গি বলেছি, এই জন্য সে হিজবুত তাহরির লিডার হয়ে গেছে। সেই জায়গা থেকে তাকে জঙ্গি বলেছি, অর্থাৎ এই সহিংসতা চাই বলে তাকে জঙ্গি বলেছি, যে সহিংসতা চাই তাকে তো জঙ্গিই বলবো, হ্যাঁ, যেমন ওবায়দুল কাদের কোনো বলছেন কারণ এখন ছাড়া, সহিংসতার কোনো কারণ বদলে ছাড়া। হ্যাঁ, সহিংসতা, মুক্তিযুদ্ধের সময় সহিংসতার বদলে সময় সহিংসতা, কিন্তু সেটি আবার মেটাফর হয়ে যাচ্ছে। কিন্তু 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 যখন আমাদের উপরে অ্যাটাক আসবে, ওই যে মাহফুজ আলমের উপরে অ্যাটাক এসেছিল, তখন আমাদের উপরে যখন অ্যাটাক এসেছে, আমরা তখন বলছি ঘাতের বদলে প্রতিঘাত হবে। আপনি তো দুটাকে, আপনি সমস্যা হচ্ছে যে আপনি জি ভাই, আমার দুটো অনেক ঘটনাকে সমস্যা। এক করে আপনাকে শেষ ফেলেন। প্রশ্ন করি। আপনি লস্করি তৈয়বার কথা বলতে চান না। এখন লস্করি তৈয়বা যেই আন্দোলনে আসে, যেই জায়গাতে আসে, সেটা নিয়ে আপনি একটা কথাও বলছেন না, যে তোমাদের সাথে লস্করি তৈয়বাটা কেন ভাই? সেটা তো আপনাকে প্রশ্ন করবো না, আপনি তাই না? এটা সেই নিয়ে প্রশ্ন প্রশ্নটা তো আপনার করেন। কাছে থাকবে না আমার। সেই প্রশ্ন যদি আমি করতে হয় না আপনার না, কাছে তো এই প্রশ্ন আমার করবো। কাছে যদি নাও করেন, অ্যাটলিস্ট এইটা তো মিথ্যা হয়ে গেল না, আপনি সেই এইটা নিয়ে একটু বলেন না। জি, এমন আমি কোনো আপনাকে প্রশ্নটা করি, আপা, এমন কোনো প্রশ্ন, লস্করি এরকম তাইয়বা অনেক যাদের প্রশ্ন সাথে আমরা এসেছে, করি, কিন্তু আপনার কাছে আমার শেষ প্রশ্ন, হ্যাঁ, যে আপনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ প্রশংসা করছেন দেখলাম, মানে আওয়ামী লীগ সভানেত্রী প্রশংসা করার মতো কাজ তিনি তিনি আশ্রিত, করেছেন বলে তিনিও বলেছেন, করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু ধরেন এই যে তিনি উনি বাংলাদেশিদের, আজকে আশ্রিত, মানে বুঝিনা, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আশ্রিত। আশ্রিত আশ্রিত কেন? তাহলে কি নাগরিক তিনি ভারতের? উনি সেখানে গেস্ট হিসেবে আছেন। আশ্রিত মানে আবার কি? আশ্রিত মানে যে যার কোনো সহায় নাই, সম্বল নাই, তিনি সেখানে দিনহীন ভাবে আছে তো না। তিনি তার সহায় বাংলাদেশের সম্পর্ক, সশস্ত্র তিনি বাহিনী, বাংলাদেশে থাকতে পারবেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হ্যাঁ, নিরাপত্তা দিতে পারেনি বলে হ্যাঁ। একটি গেস্ট কান্ট্রিকে আইনি তারা ভাষায় অনুরোধ তিনি করেছে। পলাতক, গেস্ট, আইনি ভাষায় তিনি পলাতক। আমি বলি প্রতিবেশী রাষ্ট্র তাকে অতিথি হিসেবে অতিথিশালায় রেখেছে, কোনো আশ্রিত তো না। আশ্রিত শব্দটা খুবই খুবই আপত্তিজনক আমার কাছে। পলাতক না, তো শব্দটা আশ্রিত না, পলাতক শব্দ আপনি তো এটার জন্য মুখিয়ে আছেন, এর আগেও বলেছেন। পলাতক কাকে বলে আপা? বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াকে পলাতক বলে? তাহলে ঠিক আছে, পলাতক। আপনার কথা তিনি হচ্ছে তাই আইনি যদি হয় তাহলে পলাতক। মোকাবেলা করেন নাই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে আছেন, মানে আইনের চোখে আইনিভাবে পলাতক। মোকাবেলা করেন, আইনিভাবে মোকাবেলা করে নাই মানে, যেই বিচারালয়ে বিচারপতি নির্ধারিত হয় টোকাইদের মাধ্যমে, যেই বিচারপতিদেরকে হত্যা করার জন্য তাদেরকে পেটানো হয়, তাদেরকে বলে যে সবাইকে এখান থেকে সরে যেতে হবে, সেই বিচারালয়ের বিচার করবে? সেই এরকম কথা বিচারালয়ের আসলে আবার বিচার, এইগুলোর সেখানে কি পাশাপাশি। বিচারের কি জি, আপনি কিন্তু আমাকে বলেন, আপনারা সেই 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 শুভেন্দু বিচারালয়ের অধিকারী বিচার যখন হয়? বলছেন যে অবৈধ বাংলাদেশিদেরকে আখ্যা দিয়ে তিনি তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করবার কথা বলছেন, এবং এই দাবি করছেন 10,000 পুশ ব্যাক করা হয়েছে। মানে এরকম অবস্থা। কোন রাষ্ট্রে যদি অন্য কোন রাষ্ট্রের অবৈধ নাগরিক থাকে, সেই রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা তো অন্য অন্য আলোচনা হয়ে গেল। এটা ইমিগ্রেশন ল নিয়ে কথা বলছেন আপনি। ইন্ডিয়ার ইমিগ্রেশন ল নিয়ে কথা বললে আমি আপনার সাথে কথা বলতে পারি, এটা তো ইমিগ্রেশন ল এর আন্ডারে পড়ে। মানে এখানে তো আমি রাজনীতি দেখি না। কোন আন্তর্জাতিক মানবাধিকার আপনি কিছু আমেরিকাতে কি বলে যে এভাবে পুশ আমেরিকাতে ব্যাক যদি করা বলে, যায়? আমেরিকাতে যদি ট্রাম্প প্রশাসন বলে মেক্সিকোর বর্ডার দিয়ে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে আমি বের করে দিব, এটা কি পলিটিক্যাল কথা হলো? এটা তো তার ইমিগ্রেশন ল অনুযায়ী কথা বলেছে। আচ্ছা, ইংল্যান্ডে মানে শুভেন্দু রিপোর্ট করে অধিকারী না, আইনি রিপোর্ট করে। ভাষায় কথা বলছেন, এমনকি ভারতের আইন, আপনি আমাকে, ভারতের মানবাধিকার না না কর্মীরাও এটার মানে প্রতিবাদ করছেন। না না কোনটা, না না, শুভেন্দু অধিকারী যদি বলেন যে কেউ যদি তার দেশে অবৈধভাবে থাকে তিনি তাদেরকে বের করে দেবেন, যদি তিনি দায়িত্ব নিয়ে সে কথা বলেন, এটাকে তো আমার পিওর ইমিগ্রেশন লয়ের আন্ডারে কথা বলে মনে হয়। সেই ইমিগ্রেশন ল এখন এরকম যে উনি, সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো, এটা ইমিগ্রেশন লয়ের অধীনে পড়ে। না না, সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর ব্যাপারটা, যারা যেই কথা আপনি বলছেন পুশ ইন আর পুশ আউট, আপনি মনে হয় জানেন না। নড়াইল থেকে একটা ফ্যামিলি, তারা মূলত আসলে বাংলাদেশের, তারা ওইখানে চিকিৎসার জন্য গেছে, কারণ তাদের টাকা পয়সা তেমনটা ছিল না, কলকাতা তারা এসে পুরো স্টোরিটাকে জানেন। তারা বাংলাদেশেরই মানুষ। এখন যাওয়ার সময় তারা বাংলাদেশের মানুষ হলেও পাসপোর্ট যতক্ষণ আপনার কাছে না থাকবে, আইডেন্টিটি তো আপনি প্রমাণ করতে পারবেন না। ফ্যাক্টটাকে জানেন। এই পৃথিবীতে তো পুশ আউট পুশ ইন এগুলো নতুন কোনো ঘটনা না। এখন শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য দিয়েছেন, আমি পুরো বক্তব্যটা আসলে শুনি নাই, বাট আমি আপনার মতো এরকম শুনেছি তিনি এই বক্তব্য করছেন, সেই মন্তব্য করেছেন। বাট আমার কথা হচ্ছে যে তিনি যদি তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি আইনের মধ্য থেকে কিছু বলেন, সেটা তিনি বলতে পারেন। বাংলাদেশ তো পাল্টা কথা বলছে যে আমরাও এটা বের করে দিব। 26 লক্ষ ভারতীয়র কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন প্রমাণ পেয়েছেন সেটা কথা বলেন। 26 লক্ষ ভারতীয়কে নাকি বের করে দেওয়া হবে। 26 লক্ষ ভারতীয়ই নেই, কিন্তু বের করে দেবে। তো সেগুলো নিয়ে কথা বলেন না কেন? মানে আপনি এই বাংলাদেশের শুভেন্দু মানুষ, অধিকারীর এই বাংলাদেশের বক্তব্যকেও একটা আপনি অংশ যে প্রতিদিন সমর্থন বলে করছেন। দিল্লি না ঢাকা, দিল্লি না, কারিনা কাপুরের মৃত্যু হয়েছে বলে দিল্লি না ঢাকা, কিন্তু তাকে চিকিৎসা করতে পাঠিয়েছে চেন্নাইতে। এ কেমন অদ্ভুত কথাবার্তা! এত অভিযোগ করছেন, এত কিছু বলছেন, কিন্তু চিকিৎসা করতে আবার কারিনা কাইসারকে আপনি পাঠাচ্ছেন চেন্নাইতে। মানে আপনি বলতে এরা পাঠাচ্ছে চেন্নাইতে। লজ্জা হওয়া উচিত। ডিজেল আনছে ইন্ডিয়া থেকে, জি, সার আনছে ইন্ডিয়া থেকে, হুম, লজ্জা হওয়া উচিত। জি। মানে ইন্ডিয়ায় বসে হয়তো মানে আপনাদের নেতাকর্মীরা ইন্ডিয়ায় আছেন বলেই মানে আপনাদের ভাষাটা আর অন্যদের ভাষাটা একটু ভিন্ন হয়ে দাঁড়াচ্ছে। মানে না, ইন্ডিয়াতে আছে এমনকি বলি না। ভারতের আমি যখন মানবাধিকার কর্মীরাও আমি এই না না পুশ আমি ব্যাকের এই সমালোচনা মুহূর্তে করছেন। শুনেন, আমি এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি বটে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, আপনার কি মনে হয় আমার এই কথা আপনি চেঞ্জ বলছি না, হবে? আপনি যেটা বলছি না, সত্যি সেটা তো শিশু সবটাই সত্যি। নেতৃত্বের কথা বলছি।
জি, না আমি না, শেষ শুনতে যেটা চাই। সত্যি সেটা তো সবসময় সত্যি, তাই না? জি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রেজু মজুমদার। অনেকক্ষণ কথা বললাম। মানে কথা বলতে গেলে আচ্ছা, আমার কিন্তু আমার টাইটেলটা হচ্ছে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর। অনেকে তো অনেক দোষ ধরার জন্য বসে থাকে, সেই কারণে আপনাকে বললাম আর কি। সো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, হুম, হুম। এবং আপনার দর্শকদেরকেও অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এই বার্তাটা আমি দিলাম, তাদের প্রতি অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শকের সাথে থাকার জন্য।